হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সো আজকের দিনে আমাদের ক্লাসটা হচ্ছে গিয়ে ভেক্টরের লাস্ট ক্লাস। তো ডেফিনেটলি সবাই যুক্ত হয়ে যাবে। আজকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাসের যে পার্টটা আমাদের পড়া বাকি ছিল ওই পার্টটা ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা গুছিয়ে করে ফেলবো, ঠিক আছে? সো ওয়েলকাম এভরিওয়ান, সবাই ক্লাসে যুক্ত হয়ে যাই। ওকে, আচ্ছা, ওকে ফাইন। সো আমরা এর আগের দিন অবধি লাস্টের দিন আমরা আপেক্ষিক বেগের পার্টটা পড়েছিলাম। সো এরপরে যে অংশটা বাকি থাকে সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস, এবং আপেক্ষিক বেগের একটা ছোট অংশ বাকি আছে, সেটা হচ্ছে বৃষ্টিতে ছাতা ধরার যে পার্টটা আছে ওই পার্টটাও আমাদের আজকের ক্লাসে আমরা শেষ করব, ঠিক আছে? তাহলে চলো ক্লাসের ভিতরে আমরা চলে যাই। সো ইনশাল্লাহ আমরা 1.5 ঘন্টার মতো একটা টাইম, 1.5 থেকে 2 ঘন্টা মনোযোগ দিয়ে ক্লাস করলে এই পার্টটা অনায়াসে শেষ করা যাবে। এই তো পেয়ে গেছি। আচ্ছা, তো সবাই যুক্ত হয়ে যাও। ফাইন। সাহেল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? সানিয়া বিনতে, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। রোহান, তুমি কেমন আছো? আফনান যুক্ত হয়ে গেছে আমাদের সঙ্গে। বৈরাগী, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাইন। উইলিয়ান জ্যাক আমাকে অনেকদিন মেসেজ করতেছো, আমি রিপ্লাই দিতে পারতেছিলাম না। ইনশাল্লাহ বুঝতেই পারছো যে নেক্সট উইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো অনেক সময় এরকম হয় যে আমার চোখের সামনে একটা মেসেজ আসছে, তোমরা মেসেজ করছো, আর সারাদিনে ক্লাস নেওয়ার পরে যায় আর হয়তো রিপ্লাই করা হয় না। ইনশাল্লাহ ওই টাইমটা আসলে তোমাকে রিপ্লাই দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা ফাইন। বাকিবিল্লা যুক্ত হয়ে গেছো। রোহান বলছো ভাইয়া ভেক্টর বিয়োগের ম্যাথে ঘুরাইয়া দিলে যোগ করার বিষয়গুলো এক্সামে সাজায় লিখবা কিভাবে? আচ্ছা, এটা এক্সামে সাজায় লিখতে হবে না। ভেক্টর বিয়োগের থিওরিটা বোঝানোর জন্য তোমাদেরকে বুঝাইছি। তুমি জাস্ট যেমনি অঙ্ক করার সামনে অঙ্ক করবা। এইটা কখনোই তোমাদের ফিজিক্সের কোশ্চেন হইতে পারে না যে ভেক্টর বিয়োগের ক্ষেত্রে কিভাবে করবো। যেটা হবে, বিভিন্ন অঙ্কের ভিতরে ভেক্টর বিয়োগ করা লাগবে, তখন তুমি এটা এক্সিকিউট করবা। বুঝছো? ফাইন। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। হ্যাঁ, তোমাদের অনেকগুলো কোশ্চেন আছে, ইনশাল্লাহ সবগুলো কোশ্চেনের আনসার আমরা দিব। সামনে আমাদের স্ট্র্যাটেজি কি হবে, বা আমাদের এই কোর্সের এই চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টার শেষ হয়ে গেলে কোর্সটা কিন্তু আসলে পরের যে 2টা চ্যাপ্টার আছে তার ভিতরে বলতে গেলে একটা চ্যাপ্টারই আছে। কারণ হচ্ছে গতিবিদ্যাটা হচ্ছে খুব একটা ভাইটাল চ্যাপ্টার, যেটা আমরা 5টা ক্লাসে খুব সুন্দর মতো গুছায় পড়ে ফেলতে পারবো। আর ভৌত জগৎ ও পরিমাপ যে অংশটা আছে ওটা একটা ক্লাসে আমরা সলভ করতে পারবো। এটা জাস্ট অ্যাপারেন্টলি 2-1টা থিওরি আছে। ওকে, তাহলে চলো আমরা ক্লাস শুরু করে দিই। ফাইন। সো আজকে আমরা যেই পার্টটা দিয়ে ক্লাস শুরু করব সেটা হচ্ছে বৃষ্টিতে ছাতা ধরা। এটা দিয়ে এইচএসসি পরীক্ষা এবং কলেজের পরীক্ষাতে অনেক কোশ্চেন আসবে। বৃষ্টিতে ছাতা ধরা মানে বুঝতে পারছো যে চলন্ত সাইকেল থেকে যখন বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে চাবে তখন ছাতা ধরতে হবে কত কোণে, সেটা আমাদের বের করতে হবে। ফাইন। তাহলে এই টাইপের অঙ্কগুলোতে বিভিন্ন রকম ডেটা থাকবে। সো নাম্বার ওয়ান অ্যাপ্রোচ, যেটা প্রথম কেস, সেটা হচ্ছে বৃষ্টি উলম্বভাবে পড়ছে, সাইকেল আনুভূমিকভাবে চলছে। লেটস সে উলম্বভাবে নিচের দিকে বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে বৃষ্টির বেগ ভিআর, ভেলোসিটি অফ রেইন। বৃষ্টি নিচের দিকে পড়ছে, ফাইন। এবং একজন সাইকেল আরোহী আনুভূমিক দিক বরাবর চলছে, এটা আনুভূমিক দিক, এই দিকে সাইকেল আরোহী চলছে। এখন কোশ্চেন থাকবে যে চলন্ত সাইকেল আরোহী কত কোণে ছাতা ধরলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাইতে পারবে। তার মানে বুঝতেছো ছাতাটা ধরবে কে? ছাতাটা ধরবে হচ্ছে সাইকেল আরোহী। সাইকেল আরোহী যদি ছাতাটা ধরে তাহলে তুমি বুঝতে পারছো সবকিছু হবে হচ্ছে সাইকেলের সাপেক্ষে। দ্যাট মিনস আমাদের এখানে সবকিছু আমরা সাইকেলের সাপেক্ষে বের করব। ওকে, ছাতা ধরবে সাইকেল আরোহী, দ্যাট মিনস সাপেক্ষ হবে সাইকেল। সাইকেল বা এমন হতে পারে যে ওখানে একজন পথচারী আছে, তখন সে। ফাইন। তাহলে সাপেক্ষ যদি সাইকেল হয় তাহলে এখান থেকে তো এই কথাটাও আমরা বলতে পারি যে সাইকেলের সাপেক্ষে বৃষ্টি যে কোণে এসে পড়ছে ওই কোণ বরাবর, সাইকেলের সাপেক্ষে বৃষ্টি যে কোণে যে বেগে এসে পড়ছে সেই কোণ বরাবর ছাতা ধরলে
আমরা বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে পারবো। তো আমাদের সোজা কথা, আমাদেরকে বের করতে হবে সাইকেলের সাপেক্ষে বৃষ্টির বেগ, মানে ভেলোসিটি অফ রেইন উইথ রেফারেন্স সাইকেল, ভিআরসি, সাইকেলের সাপেক্ষে বৃষ্টির বেগ। এবং আমরা বুঝতেছি এটা ইকুয়াল টু হচ্ছে ভিআর মাইনাস ভিসি। এটা আমরা আগের ক্লাসেই দেখছি। তার মানে সাইকেলের সাপেক্ষে বৃষ্টির বেগ যে ভেক্টরটা, এটা যে দিক বরাবর ওই দিক বরাবর চাপা ধরতে হবে। তাহলে আপেক্ষিক বেগ কেন নির্ণয় করতে হবে, এটা আমরা অলরেডি জেনে ফেলছি। আজকে শুরুতেই যে একটা কোশ্চেন করছি ওইটা। তো আমরা এটা জানি যে যার সাপেক্ষে তারে বিয়োগ করে দিতে হয়, আর বিয়োগ করা মানে তারে ঘুরাই দিয়ে যোগ করে দেওয়া। তাহলে বুঝতে পারছো যে এই যে সাইকেলটা যেটা আছে, এটাকে আমরা এই দিক বরাবর ঘুরাই দিব। তাহলে এইটা হবে এখন সাইকেলের বেগ এই দিক বরাবর। এবার এটাকে আমরা বৃষ্টির সঙ্গে যোগ করাই দিব। এদেরকে যোগ করাইলে এই বরাবর হচ্ছে গিয়ে লব্ধিটা আসবে। দেখেই বোঝা যাচ্ছে যে ঘুরানোর পর সাইকেল এদিকে, বৃষ্টি এদিকে, মানে লব্ধি এদিক বরাবর। তাহলে এইটাই হবে ভেলোসিটি অফ আরসি, সাইকেলের বৃষ্টির বেগ সাইকেলের সাপেক্ষে। তাহলে সাইকেলের সাপেক্ষে বৃষ্টি যদি থিটা কোণে পড়ে উলম্বের সঙ্গে, তাহলে বুঝতেও পারতেছ ছাতাটাকেও ওই রেখা বরাবর ধরতে হবে। ছাতাটাকে এই বরাবর ধরলে বৃষ্টি এসে আটকে যাবে। তাহলে থিটা বের করতে হবে। তো বুঝতেই পারছো থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স। দেখতেছো যাদেরকে যোগ করতেছি তাদের মাঝের কোণ 90। তাহলে মাঝের কোণ 90 হলে যার সঙ্গে কোণ তারে নিচে রাখি। দ্যাট মিনস এইটা হচ্ছে উলম্বের সঙ্গে, তাহলে নিচে থাকবে ভিআর আর উপরে থাকবে ভিসি। সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইটাই হচ্ছে গিয়ে প্রথম টাইপের ছাতা ধরার অঙ্ক। ওকে, আচ্ছা, তাহলে সবাই নিশ্চয়ই এটা বুঝে ফেলছো। তাহলে এটা আসলে ডিরেক্টলি আমরা চাইলে এটা ইউজ করে ফেলতে পারি, আদারওয়াইজ এই লাইনটা লিখে আসতে পারি। এখান থেকে এমসিকিউ আসবে। তাহলে আমাদের কি জানা লাগবে? আমাদেরকে জানতে হবে যে সাইকেল কত বেগে চলছে আনুভূমিক বরাবর, এবং বৃষ্টি উলম্ব বরাবর কত বেগে পড়ছিল। তাহলে সেই দুইটা ডেটা এখানে বসাই দিলে আমরা পেয়ে যাব উলম্বের সঙ্গে কত কোণে ছাতা ধরতে হবে। উলম্বের সাথে, এটা কিন্তু উলম্বের সাথে, দেখতেছো থিটাটা আমরা ধরেছি উলম্বের সাথে। তাহলে এটা বললেই হবে উলম্বের সঙ্গে এত ডিগ্রি কোণে ছাতা ধরলে আমরা বৃষ্টির হাত থেকে চলন্ত সাইকেলে বসে রক্ষা পেয়ে যাব। হোপফুলি সবাই এটা বুঝছি। এটা না বোঝার মতো কেউ নেই, আমি শিওর যে তোমরা সবাই এটা ডেফিনেটলি বুঝে ফেলছো। ওকে, আচ্ছা, ফাইন, ওকে। না, এখন নেটের প্রবলেম নেই, সবকিছু ঠিক আছে। তো তোমরা নিশ্চিন্তে ক্লাস করতে পারো। ফাইন, ওকে, বুঝছি। আপনার বলছো বুঝছি, গেল এটা। এরপরের কেস যদি এইরকম হয়, লেটস সে এইখানে তোমরা দেখতেছিলা যে বৃষ্টি হচ্ছে গিয়া উলম্বের সঙ্গে একটা কোণ করে পড়ছে, বাট এখানে শুধুমাত্র দুইটা বেগ দেওয়া ছিল। একটা হচ্ছে গিয়া সাইকেলের বেগ, আর একটা হচ্ছে বৃষ্টির বেগ। বাট এমন হতে পারে যে কোনো একটা জায়গাতে সাইকেল, বৃষ্টি এবং সঙ্গে আবার বাতাসও প্রবাহিত হচ্ছে। তাহলে সেই কেস হলে আমরা কিভাবে করব সেটা একটু আমরা দেখে নিই। ওকে, ফাইন। সো দেখো, দুই রকমের ঘটনা ঘটতে পারে। নাম্বার ওয়ান, বাতাস সাইকেলের দিকে প্রবাহিত হচ্ছে। বাতাস তো প্রবাহিত হবে, বাট বলা আছে বাতাস সাইকেল যেদিকে চলতেছে ওই দিকে বইতেছে। আরেকটা কেস হচ্ছে বাতাস সাইকেলের বিপরীতে প্রবাহিত হচ্ছে। মানে বুঝতেছো, সাইকেলটা যেদিকে চলতেছে বাতাস প্রবাহিত হচ্ছে তার উল্টো দিকে। তাহলে এই দুই কেসেই আমরা দেখবো কত কোণে ছাতা ধরতে হবে। তাহলে এখানে তিনটা করে ভেলোসিটি আছে। নাম্বার ওয়ান, বোঝা যাচ্ছে যে সাইকেল চলবে আনুভূমিক বরাবর, বৃষ্টি পড়বে উলম্ব বরাবর। ওকে, সাইকেল আনুভূমিকে, বৃষ্টি উলম্ব। এবং বলে দিছে বাতাস সাইকেলের দিকে প্রবাহিত হচ্ছে। দ্যাট মিনস সাইকেল যদি আনুভূমিক বরাবর যায় তাহলে বাতাসও আনুভূমিক বরাবর যাচ্ছে। তাহলে বাতাসও এই দিক বরাবর আনুভূমিক বেগে যাচ্ছে। সো আগের যে কেসটা আমরা দেখছি ওখানে বাতাস ছিল না। ওকে, বাট এখানে বাতাস আছে। এটা হচ্ছে ভেলোসিটি অফ এয়ার, বাতাসের দিক সাইকেলের দিকে, আর বৃষ্টি পড়ছে নিচের দিকে। এখন আমরা অলরেডি বুঝে গেছি আগের মতো থিওরি, সেটা হচ্ছে সবকিছু কার সাপেক্ষে? সাপেক্ষ হবে হচ্ছে সাইকেল। আমরা যা কিছু
হচ্ছে পরিমাপ করব সেটা হচ্ছে আপেক্ষিক বেগটা সাইকেলের সাপেক্ষে হবে, সেই দিক বরাবর ছাতা ধরতে হবে। তাহলে বুঝতেছো, সাইকেলের যদি সাপেক্ষে হয় তাহলে সাইকেলটারে ঘুরাই দিব, যার সাপেক্ষে তারে ঘুরাই দিতে হয়। তাহলে এই সাইকেলকে যদি আমরা ঘুরাই দিই তাহলে এই দিকে চলে আসবে। তো ঘটনাটা এরকম হয়ে যাবে, সাইকেল এই দিকে চলে আসবে, নিচের দিকে থাকবে হচ্ছে বৃষ্টির বেগ, আর এই দিকে বাতাস বইতেছে। তাহলে এই দিকে বাতাস আছে, সাইকেলকে ঘুরাইছি, দ্যাটস এই দিকে চলে আসছে, আর এই দিকে বৃষ্টির বেগ। এবার এই তিনজনের যোগফল নিলেই আমরা পেয়ে যাব বৃষ্টির বেগ সাইকেলের সাপেক্ষে। বুঝতে পারতেছো, ইউজুয়ালি এটাই হবে যে বাতাসের থেকে সাইকেলের বেগের মান বেশি হবে। তাহলে এই দুজনের লব্ধি বাম সাইডে আসবে, সাইকেল তো জোরে চালাবে। ওকে, তাইলে এই দুজনের লব্ধি যদি এই সাইডে আসে তাহলে এই দুইটাকে যোগ করলে এই দিকে লব্ধি আসবে, যেটা হবে ভিসি মাইনাস ভিএ, এদিকে যেহেতু পরস্পর বিপরীতেরা, আর নিচের দিকে থাকবে হচ্ছে ভি আর। এখন এই দুইটার লব্ধি যেটা, সেটাই কিন্তু আমাদের আলটিমেটলি বৃষ্টি পড়ার দিকটা সাইকেলের সাপেক্ষে। তাহলে এই দুজনের লব্ধিটা বোঝাই যাচ্ছে এরা 90 ডিগ্রি কোণে আছে, এদের কর্ণ বরাবর হবে। এবং এই কোণটা যেটা আছে সেই কোণটা হচ্ছে গিয়ে থিটা, এখানে উলম্বের সঙ্গে যে কোণ করবে সেটা থিটা। তাহলে থিটা অনায়াসেই বের করা যাবে, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 90 ডিগ্রি কোণে থাকলে সবাই যার সঙ্গে কোণ সে থাকবে নিচে। তাহলে নিচে থাকবে শুধুমাত্র বৃষ্টির বেগ ভিআর, আর উপরে থাকবে ভিসি মাইনাস ভিএ, উপরে থাকবে ভিসি মাইনাস ভিএ। ওকে ফাইন, তাহলে দেখো এই কেসটা আমরা সবাই বুঝে গেছি। এখান থেকে আমরা ডিরেক্টলি বের করে ফেলতে পারবো যে বাতাস যদি সাইকেলের দিকে প্রবাহিত হয় কত কোণে ছাতা ধরতে হবে। আমাদের জানতে হবে সাইকেলের বেগ কত, বাতাসের বেগ কত এবং বৃষ্টির বেগ কত। এটা বসাই দিলে এখান থেকে পেয়ে যাবো আনসার। গেল এরপরে কেস, এবার বিপরীতে বাতাস বইতেছে, সাইকেল যেদিকে চলতেছে তার বিপরীত দিকে বাতাস বইতেছে। লেটস সে এই দিক বরাবর সাইকেল চলতেছে, 20 ইঞ্চের দিকে পড়তেছে এবং বাতাস সাইকেলের বিপরীতে বইতেছে। তাহলে এইদিকে সাইকেল, উল্টা দিকে বাতাস, নিচের দিকে বৃষ্টি। সবকিছু কার সাপেক্ষে? সাইকেলের সাপেক্ষে। তাহলে সাইকেলের সাপেক্ষে হলে সাইকেলকে ঘুরাই দিব। তাহলে সাইকেলকে যদি ঘুরাই দিই, এইটাকে ঘুরাই দিলে এই পাশে চলে আসবে। তাহলে আলটিমেটলি জিনিসটা এরকম হয়ে যাবে, দেখো যে সাইকেলের দিকে চলে আসবে আর অলরেডি এইদিকে বাতাস ছিল, সাইকেলের দিকে চলে আসবে এবং অলরেডি এইদিকে বাতাস ছিল। ওকে, তাহলে এটা হচ্ছে সাইকেলের ওই যে ঘুরানোর পর দিকে চলে আসছে আর বাতাস অলরেডি এখানে আছে। আর আমরা জানি যে বৃষ্টির বেগটা নিচের দিকে। তাহলে এবার লব্ধি নিয়ে আরো সোজা, বুঝতেই পারতেছে এই দুইটা ঘুরানোর পরে একই দিকে চলে আসছে। একই দিকে চলে আসা মানে এইদিকে মোট হচ্ছে যে এদের যোগফল, আর নিচের দিকে বৃষ্টি। তাহলে এইদের যে লব্ধিটা এটাই আসলে সাইকেলের সাপেক্ষে বৃষ্টি পড়ার আপেক্ষিক বেগের দিকটা। তাহলে আমাদের এই কোণটা লাগবে যেটা থিটা। তাহলে থিটা ইকুয়ালস টু হবে ট্যান ইনভার্স, যার সঙ্গে কোণ সে নিচে থাকবে, উলম্বের সঙ্গে কোণ, দ্যাটস ওয়াই নিচে ভি আর, উপরে থাকবে ভিসি প্লাস ভিএ। তাহলে দেখো আমরা সব ধরনের কেসের জন্য আমাদের ফর্মুলা পেয়ে গেছি। ওকে ফাইন, ডান। বুঝছো নিশ্চয় সবাই? তাহলে আমরা কোন কোন কেস দেখলাম আমরা ডিরেক্টলি মনে রাখতে পারবো। যদি বাতাস না থাকে, তাহলে উলম্বের সঙ্গে যে কোণে ধরবো সেটা হবে ট্যান ইনভার্স ভিসি বাই ভিআর, সাইকেলের বেগ বাই বৃষ্টির বেগ। আর যদি বাতাস থাকে এবং সেটা যদি সাইকেলের দিকে হয় তাহলে হবে ভিসি মাইনাস ভিএ, বাতাসের বেগটা উপর থেকে বিয়োগ করে দিব আর নিচে ভিআর। আর যদি বিপরীতে হয় তাহলে বাতাসের বেগটা সাইকেলের সঙ্গে যোগ করে দিব। তাইলেই আমরা বের করে ফেলতে পারবো উলম্বের সঙ্গে কত কোণে ছাতা ধরতে হবে। হোপফুলি সবাই এটা বুঝে ফেলছো, ক্লিয়ার? ফাইন। আচ্ছা, কারের ক্ষেত্রেও কি এটা? হ্যাঁ, কারের ক্ষেত্রে এটা আবার গাড়ির ভিতরে থেকে তো কেউ ছাতা ধরে না, ওটা তো এমনিতেই ছাউনি আছে, এই জন্য গাড়ির জন্য এই অঙ্কগুলো তো ভ্যালিড না। ক্লিয়ার? ফাইন, আপনার বলতো ক্লিয়ার। আচ্ছা ফাইন, গেল এটা। বইটা কি বলছো ভাইয়া কলেজে তো দুই পত্র একসাথে পড়া, এখন এক এক কলেজ এক এক রকম করে, তো এই জন্য আমরা আসলে খুব দ্রুততম টাইমে আসলে কোর্সগুলো শেষ করব। তো তোমাদের এটা আমি বলতে পারি যে ভেক্টরটা আমরা অনেক সময় নিয়ে করছি। তোমরা আমার যে কোনো কোর্সের স্টুডেন্টদেরকে 24-এ যদি জিজ্ঞাসা করো তাহলে দেখবা যে আমরা ইউজুয়ালি যে কোনো চ্যাপ্টার 5 থেকে 6 লেকচার, ম্যাক্সিমাম 6 লেকচারে শেষ করি। তো ভেক্টরটা আমি চেষ্টা করেছি, যেহেতু তোমাদের ফিজিক্সের
একদম শুরুর চ্যাপ্টার। অনেকেই আছে 9-10 থেকে উঠছে, হঠাৎ করে দ্রুত শুরু করলে বা হঠাৎ করে খুব পেসে গেলে ধরতে প্যারা হইতে পারতো। দ্যাটস ওয়াই আমি এইটাতে একটু টাইম নিয়ে শুরু করছি। বাট এরপরে তুমি দেখবা তোমরা অলরেডি এই চ্যাপ্টারটা শেষ হওয়ার মাধ্যমে ম্যাচিউর হয়ে যাবা, দেখবা যে 5 ক্লাসেই অনেক সুন্দরভাবেই আমরা ইজিলি শেষ করতে পারবো পরের গুলা। ঠিক আছে, ফাইন, গেল এটা। তো এখানে আমরা একটা অঙ্ক করে ফেলতে পারি। বলা আছে সাইকেল 5 কিলোমিটার/আওয়ার বেগে আনুভূমিকে চলছে। আনুভূমিকভাবে চলছে। আচ্ছা, বৃষ্টি 2 কিলোমিটার/আওয়ার বেগে উলম্বভাবে পড়ছে। এখন এই দুইটা উপাত্ত দেওয়া আছে, এরপরে আমাদের কাছে 3টা কোশ্চেন থাকবে। নাম্বার 1 কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেন হচ্ছে গিয়ে কত কোণে ছাতা ধরতে হবে, থিটা কত হবে। সোজা কথা, বৃষ্টি হতে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরবে, এটা গেল একটা। ফাইন। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে গিয়ে 1 কিলোমিটার/আওয়ার বেগে বাতাস সাইকেলের দিকে বইলে, বাতাস সাইকেলের দিকে বইতেছে। যদি 1 কিলোমিটার/আওয়ার বেগে বাতাস সাইকেলের দিকে হয়, সেই ক্ষেত্রে কত কোণে ছাতা ধরতে হবে। এবং 3 নাম্বার কোশ্চেন, অলরেডি সবাই কোশ্চেন বুঝে ফেলছো যে এই বেগে বাতাস যদি বিপরীতে বয়, তার মানে বাতাস বিপরীতে বইলে বাতাস যদি বিপরীতে থাকে সেক্ষেত্রে কত কোণে ছাতা ধরতে হবে। এই 3টা আমাদের বের করতে হবে। সো অলরেডি আমরা আসলে এই সূত্রগুলোকে বুঝে ফেলছি, আমরা জাস্ট ডেটা বসাবো, আনসার পাবো। ওকে, 1 নাম্বারটা বাতাস নাই, তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স উপরে সাইকেলের বেগ, নিচে বৃষ্টির বেগ। তাহলে সাইকেলের বেগ আমাদের বলা আছে অঙ্কে, সাইকেলের বেগ 5 কিলোমিটার/আওয়ার, বৃষ্টির বেগ 2 কিলোমিটার/আওয়ার, আর tan ইনভার্স 5/2। এইটা একটা আনসার গেল। তারপর দ্বিতীয় কেসে আমাদের বলেছে এত বেগে বাতাস আছে এবং বাতাস সাইকেলের দিকে বইতেছে। বাতাস সাইকেলের দিকে হলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স সাইকেলের বেগ মাইনাস বাতাসের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। এটা আমরা দেখছি একটু আগেই। দ্যাট মিনস tan ইনভার্স সাইকেলের বেগ বলা ছিল যেটা হচ্ছে 5 থেকে বাতাসের বেগ বিয়োগ হবে। বাতাসের বেগ 1 বলা আছে, দ্যাট মিনস এটা হবে 4, আর বৃষ্টির বেগ 2 বলা আছে, দ্যাট মিনস tan ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের 2 নাম্বারটার আনসার। সবগুলো উলম্বের সঙ্গে কোণ। ফাইন। 3 নাম্বার অলরেডি বুঝে গেছো, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স সাইকেলের বেগ প্লাস বাতাসের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। তো এখানে বিপরীতে বইতেছে, তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো tan ইনভার্স, এই দুটাকে যোগ করলে এটা হচ্ছে 5 আর এটা 1, 6 হবে, আর নিচে বৃষ্টি যেটা হচ্ছে 2। তাহলে এখান থেকে লেখা যাবে tan ইনভার্স 3। এটা হচ্ছে 3 নাম্বারটার আনসার। তাহলে এই অঙ্ক আসলে এটা আমাদের জন্য জাস্ট এমসিকিউ হয়ে গেছে। তো এই কোশ্চেন আসলে গ নাম্বারে অনেক সময় সৃজনশীলে চলে আসে 3 মার্কে। হ্যাঁ, তাহলে আমরা থাকলে ওরকম জাস্ট ছবিটা আঁকবো যে কোনটা কোন দিকে দেওয়া আছে, তারপরে আমরা একবারে সূত্র লিখে আনসার বের করে ফেলবো। ঠিক আছে, যাই বলছো বুঝছি। মাইমুল ইসলাম ক্লিয়ার। সেকেন্ড পেপার কখন আসবে? ইনশাল্লাহ আসবে। আজকে এখন না বলে আমরা শুরু করি, কোনোটাই আটকায় রাখার কিছু না, অবশ্যই ডেফিনেটলি আর্লিয়েস্ট টাইমেই আসবে। সো এই চ্যাপ্টারটা শেষ হইলে আমরা ওই ডিসিশনটা তোমাদেরকে বলতে পারবো যে হিসাবটা আসে আর কি। আচ্ছা, আর্লি পেয়ে যাবা, গেল এটা। ফাইন। তারপর আমাদের আপেক্ষিক বেগের এই অংশটা আমরা পড়ে ফেলেছি। তো এখন আমরা যে অংশটার ভিতরে ঢুকবো সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। এইটা কিন্তু খুব একটা ক্রিটিক্যাল পার্ট। এটা ক্রিটিক্যাল কেন বলতেছি জানো? এটা খুবই সোজা পার্ট, বাট তোমাদের জন্য দেখা যায় ফিজিক্সে পুরো শুরুর চ্যাপ্টার থেকেই আসলে জিনিসটা চলে আসছে, তাই না? ফিজিক্সে
পুরো শুরুর চ্যাপ্টারেই ক্যালকুলাস চলে আসে, তো দেখা যায় ওই সময় অনেকেরই হয়তো বা ম্যাথমেটিক্সে ক্যালকুলাস পড়া হয় না, সেই কারণে একটু প্যারা খায়। তো এই জন্যই কিন্তু আমরা এই ভেক্টরের রেকর্ডেড ক্লাস দিছিলাম। ভেক্টরের রেকর্ডেড ক্লাস দেওয়ার একটা বড় কারণ, রেকর্ডেড ক্লাস দেওয়ার কথা কিন্তু আমাদের কোর্সের ফিচারে ছিল না, বাট আমরা এইসব ফিচার মেনটেন করে আসলে কাজগুলো করি না। আমরা চেষ্টা করি যে যেইটা যেমনি করতে হবে সেটা করবো, তার জন্য যত পরিশ্রম করা লাগে। ফাইন, তো রেকর্ডেড ক্লাসের আগে কিন্তু আমরা ভেক্টর ক্যালকুলাসের ক্লাস অনেক আগেই দিয়ে রাখছি, তাই না আলবি? মানে এটা তো দেওয়া আছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতেছো যে ওইখানে গুছানো আকারেই বলা আছে, ওইটা দেখে নিলে আমরা এটা পারবো। আজকে ক্লাসেও আমরা অবশ্যই ওই পার্টটা এখন দেখবো। সবাইকে বলবো যে রেকর্ডেডটাও দেখো, সঙ্গে এটাও দেখো। সো জিনিসপত্রগুলো আমরা সূত্র আকারে দেখে ফেলবো, এবং পরবর্তীতে তুমি দেখবা যে ম্যাথমেটিক্সে যখন ক্যালকুলাস শুরু হবে তখন এই জিনিসগুলো শুরুর দিনই পড়াই দিবে, এরকম অনেকটা। ঠিক আছে, আচ্ছা ফাইন। সো ভেক্টর ক্যালকুলাসের যে অংশটা আমাদের থাকে সেটাকে মোট 3টা ভাগে ভাগ করা যেতে পারে। তো আমরা সেই 3টা ভাগ সম্পর্কে জানবো। তো সেই 3টা ভাগের প্রত্যেকটা ভাগ যে কোনো একটা ভেক্টর ফিল্ড সম্পর্কে আইডিয়া দেয়। এখন সেইটা আমাদের আগে জানতে হবে যে ভেক্টর ফিল্ড কি জিনিস। মেজরিটি ছেলেমেয়ে এখানে অঙ্ক সবাই পারে, সোজা জিনিস, এখান থেকে অঙ্ক আসেও সোজা, বাট জিনিসটা বুঝতে পেরা খায়। তো এটা আমি বুঝাই দিচ্ছি। প্রথমে আমাদের জানতে হবে ফিল্ড। ফিল্ড কি জিনিস? ফিল্ড মানে বুঝতেছে যে কোনো একটা ভৌত রাশিকে, যখন একটা মানে যে কোনো একটা স্পেসের যে কোনো একটা ভৌত রাশিকে যদি আমরা প্রকাশ করি তাহলে সেটা অনেকটা ফিল্ডের মতো হয়। লেটস সে ব্যাপারটা এরকম। ফিল্ড দুই রকম হয়, একটা হচ্ছে স্কেলার ফিল্ড, আর একটা হচ্ছে ভেক্টর ফিল্ড। বুঝতেই পারতেছো? স্কেলার ফিল্ড, স্কেলার ফিল্ড একটা স্কেলার টার্মকে নিয়ে কাজ করবে, whereas ভেক্টর ফিল্ড একটা ভেক্টর টার্মকে নিয়ে কাজ করবে। ওকে, ধরে নিলাম যে আমাদের কাছে একটা স্পেস আছে, এটা হচ্ছে কি একটা রুম। এখন এই রুমটা যদি আমাদের ফিল্ড হয়, ধরে নিচ্ছি যে এই রুমটা আমাদের ফিল্ড। ফিল্ড বলতে যে বোঝাচ্ছে, আসলে ফিল্ড বলতে বোঝাচ্ছে যে কোনো একটা ক্ষেত্র। তো রুম তো একটা ক্ষেত্র। এখন এই ক্ষেত্রের আমরা লেটসে তাপমাত্রা পরিমাপ করতে চাই, রুমের ভিতরে তাপমাত্রা মাপতে চাই। তাহলে তাপমাত্রা কেমন রাশি? তাপমাত্রা কিন্তু একটা স্কেলার রাশি, অদিক রাশি। তার মানে বুঝতেছ যে এই রুমের তাপমাত্রা নিয়ে যদি আসলে গবেষণা করা হয় তাহলে সেইটা একটা স্কেলার ফিল্ড। নিশ্চয়ই বুঝে গেছো যে রুমের ভিতরে তাপমাত্রা থাকবে। এখন যদি এই রুমের তাপমাত্রাটা আমাদের কনস্ট্যান্ট হয়, সেই ক্ষেত্রে তাপমাত্রা একটা স্কেলার রাশি, দ্যাটস ওয়াই এই ফিল্ডটাকে আমরা তখন বলবো স্কেলার ফিল্ড। দেন अगेन এই সেম রুমেরই ক্ষেত্রে লেটস সে আমরা চাচ্ছি রুমের ভিতরে যে বায়ুমণ্ডল আছে ওই বায়ুমণ্ডলের বেগ নির্ণয় করতে। এই সেম ফিল্ডেরই, এই সেম রুমেরই আমরা চাচ্ছি যে বায়ুমণ্ডলের বেগ নির্ণয় করতে। এখন বেগ কেমন রাশি? স্কেলার। এর ভিতরে যে বায়ুমণ্ডল আছে তাদের যদি বেগ বের করতে যাই তাহলে বেগ একটা ভেক্টর রাশি। আমরা সবাই জানি বেগ একটা ভেক্টর রাশি। তাহলে বেগ যদি ভেক্টর রাশি হয় তার মানে এই রুমের বাতাসের অণুর বেগ নিয়ে যদি আমরা গবেষণা করি সেই ক্ষেত্রে আমরা যে ফিল্ডটা পাবো সেটা হবে হচ্ছে গিয়া ভেক্টর ফিল্ড। মানে একই ফিল্ডের মধ্যেই আমরা বিভিন্ন টাইপের ফিল্ড পাবো। ফিল্ড বলতে এই রুমটারে বোঝাচ্ছি। এই রুমের তাপমাত্রা নিয়ে কাজ করলে স্কেলার ফিল্ড, এই রুমের অণুর বেগ নিয়ে কাজ করলে ভেক্টর ফিল্ড। ওকে, এখন এই রুমের প্রত্যেকটা জায়গাতে আসলে তাপমাত্রা কেমন হবে সেটা তো ডিপেন্ড করতেছে হচ্ছে গিয়ে নানা রকম কন্ডিশনের উপরে। এখন এই রুমটা নিয়ে গবেষণা করার পরে দেখা গেল এই রুমটাকে যদি আমরা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হিসেবে চিন্তা করি, সেই ক্ষেত্রে এই রুমের যে কোনো বিন্দুকে XYZ দ্বারা প্রকাশ করতে পারবো। আর XYZ দ্বারা প্রকাশ করতে পারলে বুঝতেছো বিভিন্ন বিন্দুতে তাপমাত্রা ভিন্ন ভিন্ন হবে, তার মানে তাপমাত্রা XYZ এর উপরে ডিপেন্ড করবে। তো এখন এই ফিল্ড নিয়ে আমরা গবেষণা করে লেটস সে এই স্পেসিফিক ফিল্ডের জন্য তাপমাত্রার এরকম একটা সম্পর্ক পাইলাম, T = x² y প্লাস XYZ। তার মানে বুঝতেছ এইখানটাতে আমরা XYZ এর ভিন্ন ভিন্ন মান বসাইলে ওই বিন্দুর তাপমাত্রা কিন্তু পেয়ে যাব। যেমন লেটস সে আমি চাচ্ছি 1, 2, 1 বিন্দুতে এই রুমের তাপমাত্রা নির্ণয় করতে। তাহলে বুঝতেছ x এর মান 1, y এর ভ্যালু 2, z এর মান 1। তাহলে এই ভ্যালুগুলো এখানে বসাই দিলে, এই জায়গাতে বসাই দিলে পেয়ে যাব তাপমাত্রা।
তাহলে এই যে ইকুয়েশনটা হইলো এটাকে আমরা বলতে পারবো ফিল্ড, এবং তাপমাত্রা যেহেতু স্কেলার রাশি তাহলে এটা হয়ে যাবে স্কেলার ফিল্ড। মানে আমরা একটা সম্পর্ক দাঁড় করাইছি স্থানাঙ্কের সঙ্গে রুমের তাপমাত্রা। এখন সম্পর্কটা এরকম কিভাবে হইলো, এইটা আমরা অবশ্যই ওই রুমটার বিভিন্ন জিনিসের উপরে ভিত্তি কইরা গবেষণা করে বের করছি। এখন এইটা দেওয়া থাকবে, যদি একটা স্কেলারের সম্পর্ক দেওয়া থাকে তাহলে সেটা একটা স্কেলার ফিল্ড। দেন अगेन এই রুমের ভিতরে বিভিন্ন বিন্দুতে গবেষণা চালায় দেখলো যে এর যে কোনো বিন্দুতে যে বাতাস আছে তার বেগের মান এই রকম হলো যে v ইকুয়ালস টু এক্স ওয়াই আই ক্যাপ প্লাস ওয়াই জেড জে ক্যাপ প্লাস এক্স ওয়াই জেড কে ক্যাপ। তাহলে এটা তো তোমরা সবাই বুঝতেছো, ভেক্টর বেগ একটা ভেক্টর রাশি। এর পাশাপাশি প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে এই রুমটাকে তো একটা কাস্তেশীয় স্থানাঙ্ক বানাইতে পারবো এক্স ওয়াই জেড এর ত্রিমাত্রিক। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক বানাইলে প্রত্যেকটা বিন্দুর এক্স ওয়াই জেড আলাদা, ওই এই জায়গাতে এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো বসাই দিলে ওই নির্দিষ্ট বিন্দুর বেগ কিন্তু আমরা পাচ্ছি। এবং খেয়াল করে দেখো ডেটা বসাইলে এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে, মানে একটা ভেক্টর পাচ্ছি। তার মানে বুঝতেছো যে কোনো বিন্দুর বেগ ভেক্টরটা পাই যাচ্ছি। তাহলে এইটাকে যখন আমরা ইকুয়েশন আকারে প্রকাশ করলাম এটাকে আমরা বলতে পারবো হচ্ছে গিয়ে ভেক্টর ফিল্ড। এটাকে আমরা বলতে পারবো ভেক্টর ফিল্ড। তাহলে এরকম অনেক রকম হতে পারে। রুমের যদি কোনো ভেক্টর টার্মের উপর ইকুয়েশন জেনারেট করি তাহলে ভেক্টর ফিল্ড, রুমের যদি কোনো স্কেলার টার্মের উপর ইকুয়েশন জেনারেট করি সেটা হবে হচ্ছে স্কেলার ফিল্ড। তাহলে ফিল্ড কি জিনিস এটা সবাই নিশ্চয়ই বুঝে ফেলছে, একদম প্রিসাইজলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এতটুকু বুঝলে যথেষ্ট। ওকে ফাইন, বুঝছি, আপনার বলছে বুঝছি, ক্লিয়ার। হ্যাঁ সিকিউ এভাবে করা যাবে, চিল সিকিউ এভাবে করা যাবে। ফাইন, এতটুকু সবাই বুঝে ফেলছো, বুঝছি। তো এখন এই যে দুই টাইপের ফিল্ড আমরা জানলাম, ভেক্টর ফিল্ড এবং স্কেলার ফিল্ড। এখন এই ফিল্ড গুলো কিরকম ভাবে চেঞ্জ হয়, যেমন আমি যদি রুমের ভিতরে নড়াচড়া করি বা হাঁটা চলা শুরু করি তাহলে তো নিশ্চয়ই বুঝতেছো তাপমাত্রার পরিবর্তন আসবে। কজ ভিন্ন ভিন্ন বিন্দুতে তো তাপমাত্রা ভিন্ন ভিন্ন রকম। গ্রেডিয়েন্ট নির্ণয় করা, গ্রেডিয়েন্ট নামে একটা অপারেশন আমরা করব, যেই অপারেশনটা করার মাধ্যমে আমরা একটা স্কেলার ফিল্ডের পরিবর্তন সম্পর্কে জানতে পারবো। গ্রেডিয়েন্ট একটা স্কেলার ফিল্ডের পরিবর্তন জানায়। ফাইন, এরপরে আমরা যে অপারেশনটা নিয়ে জানবো সেটা হচ্ছে গিয়ে ডাইভারজেন্স। 2 নম্বর অপারেশনটা হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স, আচ্ছা, সেই ডাইভারজেন্স এক ধরনের অপারেশন যেটা দিয়ে আমরা একটা ভেক্টর ফিল্ডের পরিবর্তন কিভাবে করে হয়, একটা নির্দিষ্ট পরিবর্তন সেটা নির্ণয় করতে পারবো। এটা নিয়ে আমরা পড়বো সামনে। ফাইন, এবং 3 নাম্বার অপারেশনটা হবে হচ্ছে গিয়া কার্ল। কার্ল এইটা একটা অপারেশন, এইটাও একটা ভেক্টর ফিল্ডের পরিবর্তন নির্ণয় করে দেখায়। ফাইন, তাহলে আমরা 3 ধরনের অপারেশন সম্পর্কে শিখবো। এতটুকু হচ্ছে কি আমাদের ভেক্টর ক্যালকুলাসের পার্ট। আচ্ছা, এখন এই গ্রেডিয়েন্টটা আমরা বলেছি প্রথমেই যে এটা একটা স্কেলার ফিল্ডের পরিবর্তন নির্ণয় করে। সো গ্রেডিয়েন্টের ক্ষেত্রে যে ইনপুটটা হয় সেটা একটা স্কেলার ফিল্ড বা একটা স্কেলার রাশি, এই রাশির পরিবর্তন সে মেপে দেয়। এবং এটা থেকে যে আউটপুটটা হয়, এটা থেকে যে আউটপুটটা আমরা পাবো সেটা হবে হচ্ছে গিয়ে একটা ভেক্টর রাশি। অপারেশন তো আমরা দেখবো, আগের থেকে আমরা এটা জানবো, এগুলো এমসিকিউর জন্য আসে, যে গ্রেডিয়েন্টের ইনপুট সবসময় একটা স্কেলার রাশি হয় এবং সে যে আউটপুটটা জেনারেট করে সেটা একটা ভেক্টর রাশি হয়। এটা এইচএসসি তে অনেকবার এমসিকিউ আসছে। ঠিক তেমন করে আমরা এটা বলেছিলাম যে ডাইভারজেন্স একটা ভেক্টর ফিল্ডের চেঞ্জ দেখায়, দ্যাট মিনস এইটার ইনপুটটা হবে হচ্ছে গিয়ে একটা ভেক্টর রাশি বা ভেক্টর ফিল্ড, এবং ডাইভারজেন্সের আউটপুট একটা স্কেলার রাশি আসে। ডাইভারজেন্স করার পরে আউটপুট সবসময় আমরা একটা স্কেলার টার্ম পাবো, মানে অনেকটা গ্রেডিয়েন্টের উল্টো, ঢোকে স্কেলার বাইরে ভেক্টর, এখানে ঢোকে ভেক্টর বাইরে স্কেলার। আর কাল এইটাও একটা ভেক্টর ফিল্ডের পরিবর্তন আমাদের দেখায়, দ্যাটস ওয়াই এটার ইনপুট একটা ভেক্টর এবং এটার আউটপুটও একটা ভেক্টর। দেখা যায় একটা
একটা ভেক্টরের কার্ল নির্ণয় করলে তার যে আউটপুট আসবে সেটাও একটা ভেক্টর আসবে। তাহলে এইগুলো আমরা সবাই মনে রাখবো। ওকে, ফাইন। এখন এই 3 ধরনের অপারেশন করতে আমাদের একটা নির্দিষ্ট অপারেটর লাগবে। এই 3 ধরনের অপারেশনই একটা নির্দিষ্ট অপারেটরের মাধ্যমে করা হয় এবং সেই অপারেটরকে আমরা বলছি হচ্ছে গিয়া নাবলা। এটাই তো না খেয়াল। হ্যাঁ, এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে নবলা। তো নবলা একটা ভেক্টর অপারেটর, এটাকে বলা হয় অপারেটর। এখন অপারেটর কি জিনিস সেটা আমরা সবাই জানি। যেমন যোগ একটা অপারেটর, আমরা যে যোগ সাইনটা ইউজ করি সেটা কি একটা অপারেটর না? যোগ সাইনটা ইউজ করি, লেটস সে দুইটা সংখ্যা একের সঙ্গে 3 যোগ করব, ও কিন্তু নিজের কোনো সাংখ্যিক ভ্যালু নাই, বাট ও একটা প্রক্রিয়া বলে দিচ্ছে যে এই দুটো যোগ করতে হবে, অ্যাডিশন। ঠিক তেমন করে নবলা একটা ভেক্টর অপারেটর, ও একটা ভেক্টরের উপরে অপারেশন করে এবং সেটা একটা প্রক্রিয়া বলে দেয়। এবং এই নবলা অপারেটরকে আমরা প্রকাশ করি এইভাবে, নবলা অপারেটর কে ডেল দ্বারা প্রকাশ করা হয়। এটা একটা ভেক্টর অপারেটর, দ্যাটস ওয়াই নবলা অপারেটর নিজেই একটা ভেক্টর। ওকে, ফাইন। এখন এই ভেক্টরটা ইকুয়ালস টু হচ্ছে আই ক্যাপ, সঙ্গে থাকবে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এটাকে বলা হয় এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তো তোমরা এখনো ডিফারেন্সিয়েশন হয়তো ম্যাথমেটিক্সে শুরুই করা যায়, তো আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করতেছি। ওকে, আচ্ছা, তো এটাকে আমরা বলবো হচ্ছে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আংশিক অন্তরীকরণ মানে বাংলাতে, ফাইন, মানে আই এর সঙ্গে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ এটা থাকবে। দেন ঠিক ওইভাবেই জে এর সঙ্গে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ যেটা সেটা থাকবে এভাবে করে। কে এর সঙ্গে জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ সেটা থাকবে। ওকে, এইগুলো প্রত্যেকটা আবার একটা একটা করে অপারেটর। এই সবগুলো অপারেটরের এই বিন্যাসটাকে বলা হয় আরেকটা নির্দিষ্ট ভেক্টর অপারেটর, যেটাকে আমরা বলছি নবলা। এই নবলা অপারেটরটা ইউজ করে আমরা যে কোনো ভেক্টর অথবা স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল নির্ণয় করতে পারবো। খুবই সোজা কাজ, দেখাই দিলেই সবাই পারবো। ফাইন। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা প্রথমে দেখবো হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট। জাস্ট এই পার্টটা আমরা দেখে নিব, অঙ্ক সবগুলো আমি করাই দিব, অটুক পারলেই চলে যাবে, আর কোনো প্যারা নাই। সো গ্রেডিয়েন্ট কি ইন শর্টে আমরা বলবো হচ্ছে গ্র্যাড। এবং অলরেডি আমরা গ্র্যাড সম্পর্কে জানছি, গ্র্যাডের ইনপুট স্কেলার, আউটপুট ভেক্টর। ওকে, ফাইন। সো গ্রেডিয়েন্ট নির্ণয় করার সূত্রটা হচ্ছে এরকম, যে কোনো একটা ফিল্ডের আমরা গ্রেডিয়েন্ট নির্ণয় করতে চাই, সেটাই কষ্ট হবে এই নবলা অপারেটরটা, যে অপারেটরটা আমরা দেখলাম একটু আগে, একটা স্কেলার টার্মের উপরে কাজ করবে। নবলা অপারেটরটা একটা স্কেলার টার্মের ভিতরে কাজ করবে, মানে ওই অপারেটরের ভিতরে আমরা একটা স্কেলার ফিল্ড ঢুকাই দিব। তাহলে আমরা তো জানতাম ইনপুট তো স্কেলারই হওয়ার কথা গ্রেডিয়েন্টের, তাহলে যে কোনো একটা স্কেলার ফিল্ড ঢুকলো এবং এই অপারেশনটা চলার পরে গ্রেডিয়েন্টটা পেয়ে যাব এবং দেখা যাবে অপারেশন চলার পরে যে গ্রেডিয়েন্টটা আসছে ওইটা একটা ভেক্টর চলে আসবে। ওকে, তো যেটা আমরা বলেছি ইনপুট হচ্ছে স্কেলার, আউটপুট হচ্ছে গিয়ে ভেক্টর। তাহলে এইভাবে করে আমরা গ্রেডিয়েন্ট নির্ণয় করতে পারবো। এখনই আমি তোমাদেরকে অঙ্ক কেমনে করতে হয় দেখাই দিচ্ছি। ওকে, ফাইন। তাহলে গ্রেডিয়েন্ট সবসময় কার নির্ণয় করতে হবে এটা বুঝতে পারছি। গ্রেডিয়েন্ট সবসময় স্কেলার ফিল্ডে নির্ণয় করতে হবে। এমন কখনো সম্ভব না যে একটা ভেক্টর ফিল্ডের গ্রেডিয়েন্ট নির্ণয় করতে বললো, ওটা করাই যাবে না, ওটা ভ্যালিড কোনো কিছু না। আর এর আউটপুট সবসময় একটা ভেক্টর আসবে। তাইলে কোনো একটা ফিল্ডের গ্রেডিয়েন্ট নির্ণয় করতে বললে আমরা একটা স্কেলার ফিল্ড দেওয়া থাকবে। সো লেটস সে আমরা একটা অঙ্ক দেখে ফেলি। আমাদের কাছে একটা স্কেলার ফিল্ড দেওয়া আছে, স্কেলার ফিল্ড, জাস্ট ওটার নাম আমি রাখলাম স্কেলার, এভাবে আছে। এবং স্কেলার ফিল্ড কি হতে পারে? ওই যে কমন এক্সাম্পল, তাপমাত্রা। কোন একটা রুমের তাপমাত্রা দেওয়া আছে, ওটা স্কেলার। ধরো সম্পর্কটা যেটা আমরা বলছি এক্সাম্পল, ওইটাই দেওয়া আছে যে এক্স স্কয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই জেড, বা এটা দেওয়া আছে সোজা কথা। কোন একটা রুমের তাপমাত্রা ফিল্ড দেওয়া আছে। এখন বুঝতেই পারতেছো তাপমাত্রা ফিল্ড দেওয়া আছে মানে সেটা একটা স্কেলার ফিল্ড দেওয়া আছে। এখন বললো এই ফিল্ডের গ্রেডিয়েন্ট নির্ণয় করো, বলেছে তাপমাত্রার গ্রেড নির্ণয় করো।
ওকে, এখন গ্র্যাড নির্ণয়টা আমরা আগে দেখব। নির্ণয় দেখার পরে অঙ্ক কেমনে করে সেটা আমরা আগে দেখব। এরপরে আমরা জানবো যে এটা কইরে আসলে আমি কি পাইলাম, এটা দ্বারা কি বুঝায়। ওকে, সবাই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ফাইন, এখন গ্র্যাডিয়েন্ট নির্ণয় করার ওয়ে তো আমরা জানি, একটু আগে দেখলাম যে গ্র্যাডিয়েন্ট ইকুয়ালস টু হচ্ছে এই নবলা অপারেটর এর ভিতরে যাবে একটা স্কেলার ফিল্ড, এবং এখানে সেই স্কেলার ফিল্ডটা হচ্ছে তাপমাত্রা। ফাইন, তাইলে নবলা অপারেটরটা একটু আগে আমরা দেখেছি, এটা হচ্ছে গিয়ে আমাদের নবলা অপারেটরটা। তো এটা আমরা ওখানে বসাই দিব। তাহলে ওখানে যদি এটা বসাই দিই, সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারবো আই এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এভাবে করে বাকিগুলো ওয়াই এর সাপেক্ষে, দেন জেড এর সাপেক্ষে। এইটাই কিন্তু নবলা অপারেটর, ওইটা বসাইলাম, এই ডেলের ভ্যালু বসাইলাম। এবার তাপমাত্রার ভ্যালু, এই ফিল্ডটা স্কেলার ফিল্ডটা দেওয়া আছে, যেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই জেড, এই যে এখানে দেওয়া আছে এই অঙ্কে, ওটা বসাই দিলাম। এবার এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করলেই আমরা গ্রেডিয়েন্ট পেয়ে যাব। সো কিভাবে করবো দেখো, দেখা দিচ্ছি। গুণের মতো না ব্যাপারটা অনেকটা, এই যে আই পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেফারেন্স এক্স, এই পুরো জিনিসটা এই থার্ড ব্র্যাকেটের পুরো জিনিসটার সঙ্গে গুণ হবে। তাহলে জিনিসটা এরকম হয়ে যাবে, দেখো আই তো সামনে আছে, থাকবে এক্স এর সাপেক্ষে এই পুরো টার্মটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এভাবে লিখতে পারবো ডি ডি এক্স, এটার সাপেক্ষে এইটারে ডিফারেন্সিয়েট করতে হবে। ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই জেড। নিশ্চয়ই বুঝছো, গেল একটা। এরপরে এটাও বুঝতেছো, পরের গুণটাতে এই যে জে ইন্টু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেফারেন্স ওয়াই, এই জিনিসটা যায় আবার পুরো এটার সঙ্গে গুণ হবে। তাহলে এবার ওয়াই এর সাপেক্ষে ওই টার্মটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এভাবে লিখতে পারবো, যেখানে জে তো আগে আছে থেকে যাবে, এবার ওয়াই এর সাপেক্ষে আমরা এই পুরো টার্মটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, মানে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই জেড। গেল এটা। এরপর 3 নাম্বার বুঝে গেছি আমরা। এবার এটা দিয়ে এই পুরোটাকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে কে, এবার জেড এর সাপেক্ষে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই জেড কে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটা বড় কাজ চলে আসছে, সেটা হচ্ছে যে আমাদেরকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। হ্যাঁ, তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমাদের এইখানে সবসময় এরকম ইজি টার্মের থাকবে। যেমন দেখতেছো এখানে যে টার্মগুলো আছে, এগুলো মেজরিটি আমাদের জন্য পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা অনেক সোজা হবে, আর ডিফারেন্সিয়েশনের মতোই হবে জিনিসগুলো। তো কয়েকটা জাস্ট রুল জানলেই আমরা ফিজিক্সের এই পার্টটা শিখে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, এইখানে এই জাস্ট এই টার্মগুলোকে বিভিন্ন ভেরিয়েবলের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। এখন পার্শিয়াল ডিফারেন্সিয়েট করার রুলস গুলো আমি একটু বলে দিচ্ছি কিভাবে করে। ওকে, নাম্বার 1 রুলস, যে রুলস গুলো আমাদের লাগবে, কোন একটা ধ্রুবককে যে কোনো কিছুর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে 0 হয়। লেটস সে একটা ধ্রুবক আছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে আমরা কে দ্বারা লিখতে পারি? একটা কনস্ট্যান্ট, মানে আমরা একটা টার্ম, একটা সংখ্যা যেটা ধ্রুবক। এখন এটাকে তুমি যদি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করো, তাহলে সেটা 0। সেটাকে তুমি ওয়াই এর সাপেক্ষে করলেও 0, সেটাকে তুমি জেড এর সাপেক্ষে করলেও 0। বুঝতেছো যে ধ্রুবক রাশির কোনো পরিবর্তন নাই, ডিফারেন্সিয়েশন দ্বারা বুঝায় আসলে পরিবর্তন হয়। তাহলে যদি কোনো ধ্রুব সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো তার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন 0 হয়। এটা গেল 1 নাম্বার রুল। ফাইন, 2 নাম্বার রুল হচ্ছে গিয়ে যে যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, লেটস সে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতেছো তুমি, তার মানে যে ফাংশনকে তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবা, ধরলাম সেই ফাংশনটা এক্স ওয়াই জেড এর, এইটাকে তুমি হচ্ছে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতেছো। তার মানে বুঝতেছো যে আমাদের এখানে আংশিক অন্তরীকরণ করতে হবে এক্স এর সাপেক্ষে, বাট যাকে আমরা করব সে এক্স ওয়াই জেড 3টা চলক বিশিষ্ট। এরকম যদি হয়, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এক্স কে চলক ভাববো, আর বাকি ওয়াই জেড কে এক্ষেত্রে আমরা ধ্রুবক হিসাবে চিন্তা করবো। এক্স এর সাপেক্ষে যেহেতু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তার মানে শুধুমাত্র এই এক্সপ্রেশনে এক্সটাই হবে হচ্ছে ভেরিয়েবল, বাকি সবাই ধ্রুবকের মতো আমরা ট্রিট করব। গেল? তাহলে এই কথাকে তো তুমি এইভাবেও বুঝতে পারতেছো
যদি ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে বলে, এটা দ্বারা বুঝাবে শুধুমাত্র ওয়াই ভেরিয়েবল আর এক্স এবং জেড হচ্ছে ধ্রুবক। শুধুমাত্র যেহেতু ওয়াই এর সাপেক্ষে ওয়াই হবে হচ্ছে গিয়ে চলক বা ভেরিয়েবল, বাকি যারা থাকবে তাদেরকে ধ্রুবক ধরবো। সো সেম ফর জেড, বুঝতেছি যদি জেড এর সাপেক্ষে তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করো তাহলে অলরেডি বুঝে গেছো যে শুধুমাত্র জেড কে আমরা চলক ধরবো, বাকি এক্স এবং ওয়াই কে আমরা ধরে নিব ধ্রুবক। ফাইন, তাহলে আমরা এই দুইটা রুল শিখলাম, জাস্ট কয়েকটা রুল, এগুলো অনেক রিডিফাইন করে তোমাদেরকে ম্যাথ টিচার শিখাবেন, তারপরেও আমি একদম মোটামুটি যতটুকু দরকার ওটা বলে দিচ্ছি। ওকে ফাইন, 3 নাম্বার যে রুলটা আমরা মনে রাখবো, যদি কখনো এরকম হয় যে একটা ভেরিয়েবল এবং চলক একত্রে আছে গুণ আকারে, লেটস সে একটা কনস্ট্যান্ট এবং একটা ভেরিয়েবল, মনে করো একটা ধ্রুব সংখ্যা হচ্ছে কে, তার সঙ্গে আবার একটা চলক আছে, চলকটা হচ্ছে মনে করো যে এক্স স্কোয়ার। তাহলে বুঝতে পারছো এই যে গুণফলটা, এখানে এই পার্টটা কনস্ট্যান্ট আর এই পার্টটা আবার চলক। এখন এই পার্টটা চলক কখন, যদি এটাকে আমরা এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, এই টার্মকে যদি আমরা এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি তাহলে বুঝতে পারতেছো এক্সটা হচ্ছে ভেরিয়েবল আর কে তো হচ্ছে কনস্ট্যান্ট। এইরকম কোন ফরম্যাট আসলে, যে সূত্র মনে রাখছি আমরা, এরকম কোন ফরম্যাট আসলে ধ্রুবক অংশটাকে আমরা বাইরে বের করে আনবো কে, গুণাকারে থাকলে, শুধু একা থাকলে তো জিরো, আর গুণাকারে থাকলে চলকের সঙ্গে ওটাকে বাইরে বের করে আনবো। আর এই যে চলক যেটা আছে ওই চলকটাকে এটার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, মানে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, ডেল্টা ডিএক্স ডেল্টা ডেল এক্স অফ এক্স স্কোয়ার। বুঝতে পারতেছো, মানে কোনো কিছু গুণ থাকলে ওটা বাইর করে আসবো, চলকটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এখানে দেখতে পাচ্ছ চলক হচ্ছে এক্স, এখানে চলক এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করব। ফাইন, এবং 4 নাম্বার যে রুলটা আমাদের লাগবে, এটা জানলেই চলবে, জাস্ট এতটুকু জানলেই চলবে, সেটা হচ্ছে যে একটা চলকের যদি ঘাত থাকে তাহলে কেমনে ডিফারেন্সিয়েট করে। লেটস সে একটা চলক এক্স যার ঘাত এন, মানে যার পাওয়ার হচ্ছে এন, এইটাকে আমরা এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে চাই, তো করা তো যাবে, বুঝতে পারতেছো, কবে এটা এক্স এর সাপেক্ষে এক্স চলক আর এখানেও এক্স আছে, মানে ও তো চলক। তাহলে এরকম যদি কোনো ফরম্যাট হয়, সেই ক্ষেত্রে এইটার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু হবে এই যে এন যেটা, এটা সামনে নেমে আসবে আর এই এক্স এর পাওয়ার এন এর থেকে 1 কমে যাবে, এটা হচ্ছে গিয়ে আমাদের কাজ হবে। ঠিক আছে, তাহলে এই 4টা রুল যদি আমরা জানি, সেই ক্ষেত্রে ভেক্টরের যতটুকু আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন লাগবে সেটা আমরা সবাই ক্যালকুলেশন করতে পারবো। সো কয়েকটা আমি প্র্যাকটিস করে দেখা দিচ্ছি। হ্যাঁ, এর থেকে ভেঙে কিন্তু এটা আসলে ফিজিক্সে বলা স্কোপটাই নেই, তাও আমি তোমাদের ওখানে ম্যাথমেটিক্স থেকে ডিটেলসে বলে দিচ্ছি, রেকর্ডেডও এগুলো সুন্দর করে গুছানো আছে। ফাইন, লেটস সে কয়েকটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা করে দেখি। আমাদের কাছে একটা ফাংশন দেওয়া আছে এফ, এবং এই ফাংশনটা এক্স ওয়াই জেড এর, ধরলাম সম্পর্কটা এরকম এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই জেড এক্স, এরকম। এখন আমাদের এই যে ফাংশন এফ পাইছি, এই এফ কে লেটস সে এক্স ওয়াই জেড 3টার সাপেক্ষেই পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, আচ্ছা ফাইন, তাহলে এটাকে যদি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, দেখতেছো এফ কে ডিফারেন্সিয়েট করতেছি এক্স এর সাপেক্ষে, তাহলে অলরেডি কিন্তু আমরা এই রুল দেখছি, নাম্বার 1 রুল যেটা, সেটা আমরা দেখেছি যে এইটা এক্স এর সাপেক্ষে করলে এই পুরো ফাংশনে শুধু এক্সটারই ভেরিয়েবল ধরবো, বাকি সবাই হচ্ছে গিয়া ধ্রুবক। ফাইন, তাহলে এখান থেকে বুঝতে পারতেছো যে এফ এর ভ্যালুটা হচ্ছে এটা এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই জেড এক্স। এখন এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করবো পার্শিয়ালি, তাহলে শুধু এক্সটাই যদি ধ্রুবক ভেরিয়েবল হয় তাহলে এতটুকু ভেরিয়েবল, আবার এখানে এতটুকু ভেরিয়েবল, বাকি সবাই তো ধ্রুবক। তাহলে এই আরেকটা রুল একটু আমাদের দেখতে লাগতো, সেটা একটু বলে দিই, কমন সেন্স, এটা হচ্ছে লিনিয়ার প্রপার্টি বলে এটাকে। সেটা হচ্ছে দুইটা ভেরিয়েবলকে যদি ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে ভাগ ভাগ করে করা যায়। লেটস সে এক্স এর সাপেক্ষে আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতেছি ফাংশন দুইটা, একটা হচ্ছে f1 প্লাস f2, এই যোগফলটা। তাহলে আমরা এইভাবে করতে পারবো, এক্স এর সাপেক্ষে প্রথমে f1 কে করব, তারপর এক্স এর সাপেক্ষে
আমরা f2 কে করব। মাঝখানে যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। ফাইন, দেখো তো এইখানেও এরকম আছে, দুইটা আছে, তো আলাদা আলাদা করে করতে পারবো। তাহলে আলাদা আলাদা ভাবে যদি আমরা করি তাহলে বুঝতেছো, এইটাকে প্রথমে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারবো, ডিডিএক্স, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই। দেন এর পরেরটাকেও আবার এক্স এর সাপেক্ষে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে বুঝতেছো ওয়াই তো এখানে ধ্রুবক, যেহেতু এক্স এর সাপেক্ষে যে ধ্রুবক তার বাইর করে আনবো, এটা হচ্ছে ওয়াই। আর এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 2x, ওই যে 2 নামছে আর 2 এর থেকে 1 কমছে, ওই 2 নামছে 2 এর থেকে 1 কমছে, এই যে এই রুলটা বুঝতেছিলে সবাই, যে এখানে ছিল 2, তাহলে 2 সামনে নেমে আসছে, আর 2 এর থেকে 1 কমলে 1 হয়ে গেছে। তো ব্যাপারটা এখানে তাই হয়েছে, যে দেখো এই 2 নামছে, 2 এর থেকে 1 কমছে, মানে 2x। ফাইন, দেন এইখানে এক্স এর সাপেক্ষে যেহেতু শুধুমাত্র এক্সটাই ভেরিয়েবল, ওয়াই জেড টা ধ্রুবক, তাহলে এখানে ওয়াই জেড বেরোয় আসবে। আর এক্স কে এক্স এর সাপেক্ষে করলে 1 আসবে, কারণ এটার পাওয়ার 1 আছে, 1 নেমে আসবে, আর 1 কে 1 কমাইলে 0 হয়ে যাবে, দ্যাট মিনস 1 আসবে। ফাইন, তাহলে দেখো আমরা ওই এফ ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে ফেলছি। ক্লিয়ার? যেটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 2xy প্লাস yz, গেল এটা একটা। এরপর আমাদের এটাকে আবার y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। এবার আমরা মুখে মুখেই করতে পারবো, এবার আর এত ভেঙে বলার দরকার নাই। তো y এর সাপেক্ষে যদি আমি এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, আমরা ফাংশনটাকে প্রথমে বসায় ফেলবো এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই জেড এক্স। দেখো y এর সাপেক্ষে করতেছি, একবারে করলাম, এইটার আগে করতেছি, তাহলে ওয়াইটাই ভেরিয়েবল, বাকি সবাই ধ্রুবক, মানে এক্স স্কোয়ার ধ্রুবক বেরোয় আসছে, আর ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে করলে 1 হয়, গেল। দেন পরেরটাকে যখন করবো, এই ওয়াইটাই ভেরিয়েবল, বাকি সবাই ধ্রুবক, মানে জেড এক্স হচ্ছে ধ্রুবক, আর ওয়াই কে ওয়াই একবার করলে, মানে ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে করলে 1 হয়। দ্যাট মিনস এইটাই হবে আমাদের ওয়াই এর সাপেক্ষে এফ এর আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, গেল। ঠিক তেমন করে আমরা যদি জেড এর সাপেক্ষে বের করতে চাই, একবারে মুখে মুখেই করতে পারবো। জেড এর সাপেক্ষে এফ কে আমরা আংশিক অন্তরীকরণ করছি, এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই জেড এক্স। ওয়াই জেড এক্স, ওকে। তাহলে জেড এর সাপেক্ষে যদি আমি এটা করি, তো বুঝতেছ এইখানে তো কোনো জেডই নেই, এক্স স্কোয়ার ওয়াই, মানে এটা পুরোটাই ধ্রুবক। তাহলে ধ্রুবককে, পুরোটাই যদি ধ্রুবক হয়, ধ্রুবককে করলে কত হয়? 0। পুরোটা ধ্রুবক হলে ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। আবার এখানে দেখো একটা জেড আছে, তাহলে ওয়াই এক্স হচ্ছে কি এখানে ধ্রুবক বেরোয় আসবে, জেড কে জেড এর সাপেক্ষে করলে 1 হয়। দ্যাট মিনস বুঝতেছ জেড এর সাপেক্ষে ওই এফ ফাংশনকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে এক্স ওয়াই, ওকে। তাহলে এইভাবে করে আমরা যে কোনো হচ্ছে গিয়ে ফাংশন দেওয়া থাকলে তাকে এক্স ওয়াই জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে পারবো। ফাইন, অনেকটা পথ আমরা পাড়ি দিয়ে ফেলছি। সো অ্যাপারেন্টলি আমরা আংশিক অন্তরীকরণ শিখে ফেলছি, এবং দেখতেছি যখন গ্রেডিয়েন্ট নির্ণয় করতে হবে তখন ওই স্কেলার ফাংশনটা এখানে বসায়া অনেকগুলো আংশিক অন্তরীকরণ নির্ণয় করতে হবে। আর এই অঙ্কটাতেই তো আমরা এখানে এসে থেমেছিলাম, মাঝখানে আমরা পুরো আংশিক অন্তরীকরণ দেখে নিছি, যে এই এক্স এর সাপেক্ষে এই টার্মকে আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো এবার আমরা মুখে মুখে করে ফেলতে পারবো। গ্রেডিয়েন্ট আই তো সামনে আছে, এক্স এর সাপেক্ষে যখন এই টার্মটাকে আমরা আংশিক অন্তরীকরণ করব, তাহলে ধরে নিব এক্সই শুধুমাত্র ভেরিয়েবল, বাকি সবাই ধ্রুবক। তাহলে প্রথমটারে করলে কি আসবে? এক্স স্কোয়ার কে এক্স এর সাপেক্ষে করলে 2x, আর ওয়াই তো ধ্রুবক বেরোয় আসছে, দ্যাট মিনস 2xy আসবে। নিশ্চয় বুঝতেছো, ওয়াই বেরোয় আসছে, এক্স স্কোয়ার কে করলে 2x, দ্যাট মিনস আই এর সঙ্গে 2xy গুণ হবে। পরেরটা, সামনে তো জে অলরেডি আছে, ওয়াই কে এই ফাংশন ওয়াই এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করব, আংশিক অন্তরীকরণ। হ্যাঁ হ্যাঁ, কিসে? ও হ্যাঁ, এইখানে দেখলাম যে তোমাদের মনোযোগ আছে কিনা। আচ্ছা, সো এইখানে কিন্তু আমি একটা টার্ম করে ফেলছি, শুধুমাত্র এইটারে করে ফেলছি, সঙ্গে তো আরেকটা যোগ আছে, তাই না? তাহলে এই যে যোগ অংশটা আছে, এইটার ভিতরে একটা এক্স আছে, তাহলে এক্স কে এক্স এর সাপেক্ষে করলে আসবে 1, আর ওয়াই জেড ভেরিয়েবল না চলক কনস্ট্যান্ট বেরোয় আসছে, ওয়াই জেড কনস্ট্যান্ট বেরোয় আসছে, আর এক্স এ করলে আসছে 1, পুরোটাকে করলাম। ফাইন, এভাবে আমরা করে ফেলবো। জেড এর সাপেক্ষে যদি করি, ওয়াই এর সাপেক্ষে এটা করতেছি, ওয়াই এর সাপেক্ষে করলে দেখতেছো ওয়াই একটা আছে ভেরিয়েবল, করলে 1, আর এক্স স্কোয়ার ধ্রুবক বেরোয় আসছে,
আর এখানে এক্স ওয়াই জেড, ওয়াই কে করলে 1 আর এক্স জেড বেরিয়ে আসছে। ফাইন। দেন अगेन এইটাকে আমরা জেড এর সাপেক্ষে করব, সামনে কে আছে, এক্স ওয়াই, এক্স স্কয়ার ওয়াই, এটার তো কোনো জেডই নেই, মানে প্রথম টার্মটা পুরোটাই কনস্ট্যান্ট, যেহেতু জেড এর সাপেক্ষে করলে 0 হবে, পরেরটাকে করলে জেড এর সাপেক্ষে, যেটি করলে 1 আসে, সঙ্গে আছে এক্স ওয়াই। তাহলে খেয়াল করে দেখো, আমরা পূর্ণাঙ্গভাবে কিন্তু গ্রেডিয়েন্টের মানটা পেয়ে গেছি, আমরা পূর্ণাঙ্গভাবে গ্রেডিয়েন্টের মানটা পেয়ে ফেলছি। দেখো গ্রেডিয়েন্ট কিন্তু একটা ভেক্টর আসার কথা, এবং যে টার্মটা আসছে এটা একটা ভেক্টর। এটাকে একটু সাজায় লিখলে এভাবে লেখা যাবে যে আমরা আউটপুট যে গ্রেডিয়েন্ট পাইছি ওইটাই ইকুয়ালস টু 2xy প্লাস yz, 2xy প্লাস yz ইন্টু i ক্যাপ, পরেরটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস এক্স জেড ইন্টু জে ক্যাপ প্লাস 3 নম্বর টার্মটা এক্স ওয়াই ইন্টু কে ক্যাপ। তাহলে দেখো আই জে কে ক্যাপ যেহেতু আছে, এখানে আমরা ভেক্টর পাইছি। এখন বিভিন্ন বিন্দুতে কিন্তু গ্রেডিয়েন্টের মান ভিন্ন ভিন্ন। যদি এই অঙ্কেই আমাদেরকে বলতো যে 1 1 1 বিন্দুতে 1 on 1 বিন্দুতে হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্টের মান কত, তাহলে গ্রেডিয়েন্ট নির্ণয় করার অবস্থা তো আমরা বানাই ফেলছি। এক্স ওয়াই জেড এর ভ্যালু 1 1 1 বসাই দিতাম, এই বিন্দুটার স্থানাঙ্ক বসাই দিতাম। যদি এখানে বসাই, এখানে 1 এখানে 1 মানে 2, আর এখানে 1 এখানে 1 মানে 2 প্লাস 1 3, 3i ক্যাপ। দেন এখানে বসাইলে আসতো 2 জে ক্যাপ, এখানে বসাইলে আসবে সিম্পলি 1 মানে কে ক্যাপ। তার মানে এই 1 on 1 বিন্দুতে যদি গ্রেডিয়েন্টের মান বের করি সেটা হবে হচ্ছে 3i ক্যাপ 2j ক্যাপ কে ক্যাপ। এবং দেখতেছো এটা অ্যাবসলিউটলি একটা ভেক্টর টার্ম, মানে আউটপুট হিসাবে আমরা একটা ভেক্টর পাইছি। ওকে, তাহলে আমরা এটা বুঝে গেছি গ্রেডিয়েন্ট কিভাবে নির্ণয় করতে হয়। এখন এই গ্রেডিয়েন্ট নির্ণয় করে আমরা আসলে কি পাই সেটা একটু আমরা জেনে নিতে পারি। ওকে, আচ্ছা, সো আমরা যখন গ্রেডিয়েন্ট নির্ণয় করি এটার মাধ্যমে যে কোনো একটা স্কেলার ফিল্ডের পরিবর্তনের হার সর্বোচ্চ কোন দিকে সেটা পাই। মনে রাখবো গ্রেডিয়েন্ট দ্বারা বোঝায় একটা সিগনিফিক্যান্স, স্কেলার ফিল্ড যে দিকে সর্বোচ্চ হারে চেঞ্জ হয়। মানে আমি বুঝাই দিলে সবাই দেখবা একবারে জিনিসটা ক্যাচ করে ফেলছো। আমরা একটা এক্সাম্পল হিসাবে তাপমাত্রাকে ইউজ করেছিলাম, স্কেলার ফিল্ডে তো গ্রেডিয়েন্ট নির্ণয় করতে হয়। এইটা একটা রুম আছে, এই রুমে ধরে নিলাম এখানে একটা রুম হিটার আছে, তাহলে এই জায়গাটা অনেক গরম। এখন তুমি যদি এই রুমের ভিতরে এই মূলবিন্দু থেকে এদিক ওদিকে হাঁটাহাঁটি করো, তাহলে যে কোনো একটা নির্দিষ্ট দিক আছে যেদিকে গেলে তুমি দ্রুত তাপমাত্রার পরিবর্তন ফিল করবে, এবং সেটা কোন দিক হবে সেটাও কিন্তু আমাদের কমন সেন্স, আমরা দেখে বুঝতেছি। লেটস আমি 3টা এক্সাম্পল নিলাম যে আমরা এই 3 দিকে হাঁটবো। এখন এই 3 দিক থেকে বলতো কোন দিকে হাঁটলে তাপমাত্রা দ্রুত বাড়বে বা চেঞ্জ হবে। দেখে বুঝতেছো যে এই ভেক্টরটা কিন্তু একদম রুম হিটার বরাবর। তার মানে এই বরাবর যদি আমরা আগাইতে থাকি তাহলে সব থেকে দ্রুত গরমের দিকে যাব। সব থেকে দ্রুত গরমের দিকে গেলে তাপমাত্রার পরিবর্তন সব থেকে দ্রুত হবে। দ্রুত ওই রুম হিটারের দিকে গেলে তো দ্রুত হবে, কারণ এই পথটাই তো ওর দিকে শর্টেস্ট পথ। তাহলে বুঝতেছে এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা ভেক্টর বুঝায় না। তার মানে এই যে রুমটা আছে বা ফিল্ডটা আছে সেটা তাপমাত্রা ফিল্ড যদি আমি নেই, টেম্পারেচার ফিল্ড যদি আমি নেই, মানে বুঝতেছে এটা একটা স্কেলার ফিল্ড। এই স্কেলার ফিল্ডটা এই রেখা বরাবর সর্বোচ্চ হারে পরিবর্তন হয়, আর এটা একটা ভেক্টর। তাহলে গ্রেডিয়েন্ট যখন আমরা বের করছি, ইনপুট দিছি একটা স্কেলার, ওই তাপমাত্রা ফিল্ডটা যেটাকে আমরা ইনপুট দিছি, টেম্পারেচারটা এটা, এবং আউটপুট পাইছি কিন্তু একটা ভেক্টর, এবং সেই আউটপুট যে ভেক্টরটা সেইটা বেসিক্যালি এই ভেক্টরটা, যেই বরাবর তাপমাত্রা সব থেকে দ্রুত পরিবর্তন হয়। সিম্পল। এখন এরকম হতে পারে না যে তুমি কোনো একটা নির্দিষ্ট এলাকায় একটা স্কেলার টার্মের ইকুয়েশন জানো, ফিল্ড ইকুয়েশন। এখন তোমার জানার ইচ্ছা যে কোন দিক বরাবর হাঁটলে বা কোন ভেক্টরে আগাইলে আমরা ওই ফিল্ডটা দ্রুত চেঞ্জ হচ্ছে সেটা নিশ্চিত হইতে পারবো।
কি করবা, ওই ফিল্ডটার গ্রেডিয়েন্ট নির্ণয় করবা, যে ভেক্টরটা আসবে ওই বরাবর হাঁটা দিবা, দেখবা ওই স্কেলার ওদিকে সব থেকে দ্রুত পরিবর্তন হচ্ছে। হোপফুলি বুঝছো? ওকে ওকে, বৈরাগী বলছো, বুঝছি, ফাইন, গেল এটা। হ্যাঁ, সবাই এগুলো পারবে, ভেরি গুড, এই তো তোমরা তো অনেক অ্যাডভান্স দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে চলো আমরা পরের অংশটাতে যাই। সো পরের অংশটাতে আমরা গ্রেডিয়েন্ট নির্ণয় করব। এখন এটা নির্ণয় করা খুবই সোজা, ডাইভারজেন্স নির্ণয় করব। সো আমরা ডাইভারজেন্সকে ইন শর্টে লিখতে পারবো ডিভ, এবং মনে রাখবা ডাইভারজেন্সের ইনপুট আমরা অলরেডি দেখছি এটা একটা ভেক্টর হয়, এবং এইটার আউটপুট সবসময় একটা স্কেলার হয়। এবং ডাইভারজেন্স নির্ণয় করার সূত্র ডিভ ইকুয়ালস টু, নবলা তো একটা নিজেই ভেক্টর, এই ভেক্টরের সঙ্গে ইনপুট হিসাবে যে ভেক্টরটা যায় সেই ভেক্টরটাকে ডট গুণন করা দিতে হবে। ডট গুণন কি এটা আমরা জানি, তার মানে নবলার সঙ্গে ইনপুট ভেক্টরটাকে যদি আমরা ডট গুণন করাই দেই, যে ভেক্টরের আমি ডাইভারজেন্স বের করবো, আর ডট গুণনের আউটপুট সবসময় কি আসে আমাদের এটা জানা আছে, ডট গুণনের আউটপুট সবসময় একটা স্কেলার। এই কাজটা করা আসলে অনেক ইজিয়ার, এই কাজটা করা অনেক সোজা একটা কাজ। তো আমরা একটা অঙ্ক এক্সাম্পল হিসেবে দেখে নিই। লেটস সে একটা ভেক্টর ফিল্ড দেওয়া আছে, সেটা হতে পারে বাতাসের বেগ, এবং সেটা দেওয়া আছে 2xy i ক্যাপ, xyz j ক্যাপ অ্যান্ড yz k ক্যাপ। এখন আমাদের বললো যে এইটা ডাইভারজেন্স বের করতে হবে। তো ডাইভারজেন্স বের করা কোয়াইট সিম্পল, ডাইভারজেন্স ইকুয়ালস টু নবলা ডট ভি। আমরা এটা তো বুঝতেই পারতেছি যে নবলার যে আই এর সহগ সেটা হচ্ছে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আর এইটার যে ভি এর যে আই এর সহগ সেটা হচ্ছে 2xy। তাহলে ডট গুণ যেমনি করে এক্স এর সহগ হচ্ছে ddx নবলার, আর ভি এর ক্ষেত্রে সেটা হচ্ছে 2xy, সহগগুলো গুণ করতেছি, পরেরটা dy, এবং এইটার যে সহগ সেটা হচ্ছে xyz, ddz, এটা হচ্ছে yz। তো এবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা সবাই করতে পারবো। যেমন এই টার্মটা কি এক্স এর সাপেক্ষে করলে আসবে হচ্ছে 2y, এটাকে y এর সাপেক্ষে করলে xz, y এর সাপেক্ষে করলে এটাকে আমরা পেয়ে যাব xz, এবং এইটাকে z এর সাপেক্ষে করলে আসবে হচ্ছে y। তাহলে এইটাই হচ্ছে সেই ডাইভারজেন্স। দেখো এটা একটা স্কেলার টার্ম আসছে, দেখেই বুঝতেছে এটা একটা স্কেলার টার্ম, শুধুমাত্র xyz এগুলো যোগ করা রাখছে, i j কে নাই, তার মানে এই যে আউটপুট চলে আসছে। এখন যদি একটা বিন্দু বলে দিত, ইনকেস আমাদেরকে বিন্দু বলে দিল যে 1 বিন্দুতে ডাইভারজেন্সের মান কত, তাহলে xyz এর মান এটা বসায় দাও, সংখ্যা পেয়ে যাবে। এখন ডাইভারজেন্সের সিগনিফিকেন্সটা কি এটা একটু দেখে নিই, যে ডাইভারজেন্সের তাৎপর্য কি। তো এটা তো সবাই বুঝে ফেলছো যে ডাইভারজেন্স দ্বারা একটা সংখ্যা পাই, স্কেলার পাই মানে কি একটা সংখ্যা পাই, ডাইভারজেন্সের আউটপুট একটা সংখ্যা। তার মানে ডাইভারজেন্সের মান 3 রকম হইতে পারে। নাম্বার 1 হচ্ছে গিয়ে পজিটিভ সংখ্যা আসছে একটা, আরেকটা হতে পারে নেগেটিভ সংখ্যা আসছে একটা, আর এই দুইটা যদি কোনোটা না আসে তাহলে অবশ্যই নিরপেক্ষ সংখ্যা বা শূন্য আসছে। এই 3 ধরনের সংখ্যা আসতে পারে। এখন এই 3 ধরনের সংখ্যা আসলে কি, কেমন ডাইভারজেন্স বোঝায় বা কি বোঝায় সেটা একটু আমরা দেখব। তো এইটা ডাইভারজেন্স একটা ভেক্টর ফিল্ড কেমনে পরিবর্তন হচ্ছে এটা বুঝায়। মনে রাখবা পজিটিভ ডাইভারজেন্স দ্বারা বুঝায় যে একটা ফিল্ড হচ্ছে গিয়ে ছড়ায় যাচ্ছে, মানে ব্যাপারটা অনেকটা হ্যান্ড মাইকের মতো। আমরা যখন হাতের মাইকটা ইউজ করি, খেয়াল করে দেখবা আমরা এখান থেকে যে কথা বলি সেটা ছড়ায়া যায় এবং হচ্ছে গিয়ে বেশি আউটপুট বেরোয় আসে, তাই না? আমরা কথা আসতে বলি আউটপুট বেশি পাচ্ছি। তাহলে দেখতেছো জিনিসটা কি এরকম চোঙের মতো ছড়াচ্ছে। যদি এমন হয় যে কোনো একটা ফিল্ড ছড়ায়া যাচ্ছে তাহলে ডাইভারজেন্স পজিটিভ। দেন যদি এরকম হয় যে কোনো একটা ফিল্ডের ডাইভারজেন্সের মান নেগেটিভ আসছে ভেক্টর ফিল্ডের, তাহলে বুঝতেছে এটা উল্টো, মানে ন্যারো ডাউন হচ্ছে, একটা বিন্দুতে মিলতেছে। লেটস সে একটা ফানেলের মতো। তোমরা ফানেল সবাই দেখছো যে বাসা বাড়িতে আমরা ফানেল ইউজ করি তেল ঢালার জন্য, তাই না? উপরে মুখটা বড়, নিচের মুখটা ছোট। সো এটাকে আমরা বলতে পারবো নেগেটিভ ডাইভারজেন্স। দেখতেছো যে হারে তেল এখান থেকে ঢুকতেছে ওই হারে কিন্তু এখান থেকে বেরোচ্ছে না, কম বেরোচ্ছে। তার মানে একটা বিন্দুতে মিলতেছে, ন্যারো ডাউন করতেছে, মানে নেগেটিভ ডাইভারজেন্স। যদি কোনো ভেক্টর ফিল্ড একটা বিন্দুমুখী হয় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স, আর যদি এমন হয় একটা বিন্দু থেকে ছড়াচ্ছে তাহলে সেটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স। তাহলে জিরো ডাইভারজেন্স কি বুঝেই গেছো? না ছড়াচ্ছে
না একটা বিন্দুতে মিলতেছে, মানে আগাগোড়া সমান আছে, অনেকটা পাইপের মতো, পানির পাইপ দেখছো না, পানির পাইপ কি হয় এরকম থাকে সিলিন্ডারের মতো। তাহলে বুঝতেছো যা ঢুকতেছে তাই সমান হারে এইদিকে বেরোয় আসতেছে, তাহলে এটাকে আমরা বলতে পারবো জিরো ডাইভারজেন্স। এবং জিরো ডাইভারজেন্সের আরেকটা নাম আছে যেটা হচ্ছে সলিনয়েডাল। সলিনয়েডাল, হ্যাঁ, জিরো ডাইভারজেন্সের একটা নাম আছে যেটাকে আমরা বলতে পারবো হচ্ছে সলিনয়েডাল। বুঝছি? ফাইন। সো দ্যাটস ইট। তারপর যদি সে বুঝছো, যদি এমন হয় তোমার জানার দরকার একটা ভেক্টর ফিল্ড বড় হচ্ছে ধীরে ধীরে নাকি ছোট হচ্ছে নাকি যেরকম আছে ওরকম থাকতেছে, সেই ক্ষেত্রে তুমি সেই ফিল্ডটার ডাইভারজেন্স বের করে দেখবা সেটা পজিটিভ, নেগেটিভ এবং জিরোর মাঝে কোনটা আসে। ওকে, আচ্ছা, আরো কিছু জিনিসপত্র আমরা এখান থেকে মনে রাখতে পারি যা এমসিকিউর জন্য এখানে আসতে পারে। দেখো, যদি ছড়ায়া পড়ে, যদি এভাবে করে ছড়ায়, তাহলে কি হয়? ছড়ায় গেলে কি ঘনত্ব কমে যায় না? ছড়ায় পড়তেছে মানে যদি পজিটিভ ডাইভারজেন্স হয় তাহলে ঘনত্ব কমে যায়, ছড়ায় যাচ্ছে। আর ঘনত্ব কমলে কিন্তু খুব সিম্পল জিনিস, চাপও কমে যায়। যত বেশি ঘনত্ব কমে তত চাপও কমে যায়, ব্যাপারটা খুব সিম্পল। ঠিক তেমন করে যদি নেগেটিভ ডাইভারজেন্স হয়, দেখো একটা বিন্দুতে মিলতেছে মানে এখানে কি জ্যাম লেগে যাবে না? দেখো না, যখন তেল ঢালি এখানে তেল জমে যায়, নামতে টাইম দেওয়া লাগে, তার মানে এখানে একটা জ্যাম হয়ে যাচ্ছে, মানে চাপ বেড়ে যাচ্ছে। নেগেটিভ ডাইভারজেন্সে চাপ বেড়ে যাচ্ছে, আর চাপ যদি বেড়ে যায় ঘনত্বও বেড়ে যাচ্ছে, তাই তো এখানে জ্যাম হয়ে যাচ্ছে। আর সলিনয়েডাল হলে কোথাও চাপ এবং ঘনত্ব চেঞ্জ হবে না, মানে এটা আনচেঞ্জ থাকবে, মানে ফিল্ডের ভিতরে কোথাও এটা হবে না। এখন লেটস সে তুমি হচ্ছে ফ্লুইড ডাইনামিক্সে বড় বড় টানেল বানাইছো, একটা দেশ থেকে আর একটা দেশে হচ্ছে তুমি তেল পাঠাবা। এখন বুঝতেছো এমন হতে পারে না যে তেলকে একটা নির্দিষ্ট রেটে পাঠাইতে হবে, সমান হারে গেলে তো হচ্ছে তোমার বিজনেস লাফে উঠবে, তাই না? তো সেই ক্ষেত্রে যদি এমন হয় যে তেল আটকাইতে হবে, তাহলে তুমি পাইপলাইনের ওই ফিল্ডটাকে এমন ভাবে ন্যারো ডাউন করবা যাতে করে ওই রেটটা মেনটেন হয়, একটু কমে যায়। আবার ঠিক তেমন করে মনে করো যে তুমি যখন রিলিজ করতেছো তোমার দরকার হচ্ছে বেশি বাড়ায় দেওয়া, তখন সেক্ষেত্রে তুমি ওই তেলের যে ফ্লো ভেলোসিটি সেইটার ফিল্টারে তুমি হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স করে দিবা, তাহলে বেশি হারে আসলে ওখান থেকে আউটপুট পাবে। আর যদি কখন এরকম হয় যে না সমান হারে তুমি সাপ্লাই দিবা, তাহলে ওই ফিল্ডটা এমন বানাবা যাতে করে সলিনয়েডাল হয়, যে হারে যাচ্ছে ওই হারে যে পড়বে। তো এভাবে করে আসলে অনেক আর্কিটেকচারিং এর ভিতরে আমাদের ডাইভারজেন্সটা আসে। যেমন রাস্তাঘাটে যখন ট্রাফিক সিগন্যাল বানায় তখন রাস্তাও এমনি হিসাব করে বানায়, নিশ্চয়ই বুঝতেছো। রাস্তা যদি সলিনয়েডাল হয় তাহলে এখানে চাপ ঘনত্ব আনচেঞ্জ হয়, মানে কোনো জ্যাম পড়বে না। আবার রাস্তা যদি পজিটিভ ডাইভারজেন্স হয় তাহলে রাস্তা ফাঁকা পড়ে থাকবে, ছড়ায় থাকবে একটা জায়গায়, যে চার রাস্তার মোড় বড় করে রাখে যাতে করে অ্যাক্সিডেন্ট কম হয়। আবার ঠিক তেমন করে যদি এমন হয় যে একটা গলিতে পড়তেছে, তাহলে এখানে আবার ডাইভারজেন্স নেগেটিভ হবে, ওখানে আবার জ্যাম বাড়বে। ওকে, সেইভাবে করে রাস্তা ডিজাইন করা যেতে পারে। ফাইন, গেল এটা। এরপর দ্য লাস্ট থিং, সেটা হচ্ছে কার্ল নির্ণয় করা। কার্ল, সো এটাও সোজা। কার্ল হচ্ছে একটা ভেক্টর ফিল্ডের হয় এবং এটার আউটপুটটাও একটা ভেক্টর। আমরা দেখেছি এটা যে কার্লের ইনপুট ভেক্টর এবং কার্লের আউটপুটও ভেক্টর, দুইটাই ভেক্টর। সো এইটাও একই রকম ভাবে আমরা নির্ণয় করে ফেলবো, জাস্ট নবলা ভেক্টরটার সঙ্গে ওই যে ইনপুট ভেক্টর সেটাকে ক্রস গুণ করবো, তাহলেই কার্ল। তাহলে কার্ল নির্ণয় করার সূত্র হচ্ছে গিয়ে কার্ল ইকুয়ালস টু ওই নবলা তো নিজে একটা ভেক্টর আর এটার ইনপুটও একটা ভেক্টর, ধরতে পারি সেটা একটা বেগ। তাহলে এই দুইটা ভেক্টরকে আমরা যদি ক্রস গুণ করি, আমরা জানি ক্রস গুণের আউটপুটও একটা ভেক্টর, তাহলে সেটা হচ্ছে কার্ল। তো ক্রস গুণ তো আমরা সবাই করেই ফেলতে পারবো। ওকে, তাহলে চলো আমাদের যে আগের অঙ্কটা ছিল ওই অঙ্কটারই আমরা কার্ল নির্ণয় করি একটা নির্দিষ্ট বিন্দুতে। তো দেখো এই যে অঙ্কটা ছিল এখানে, কোথায়, এই যে এটা, এই যে একটা হচ্ছে গিয়ে বেগের ফিল্ড দেওয়া ছিল, আমরা দেখতে পাচ্ছি একটা ভেক্টরের বেগের ফিল্ড দেওয়া ছিল। এখন ভেক্টর হলে তো সেটা কার্ল নির্ণয় করা যাবে। কারণ কার্ল থাকা মানে বুঝতেছো যে বেগ যদি একই রেখায় হয় তাহলে কার্ল নাই, বাট কার্ল থাকা মানে ঘুরে যাবে। ঘুরে যাওয়া মানে হচ্ছে এমন তো হতে পারে যে পানি যাইতেছে নদীতে, হঠাৎ করে বাঁক নিল, মানে বেগ ঘুরে গেল, মানে কার্ল মোচড় খাইল। ওকে, তাহলে আমরা চাচ্ছি এই ভেক্টরটার কার্ল নির্ণয় করতে। 2xyi xyzj প্লাস yzk, এইটার আমরা কার্ল নির্ণয় করতে চাই। হ্যাঁ, তাহলে কার্ল নির্ণয় করে ফেলতে পারবো অনায়াসেই। আমাদের যে ফাংশনটা ভেক্টর সেটা হচ্ছে 2xyi xyz zj আর হচ্ছে yzk। হ্যাঁ, এটা দেওয়া ছিল।
এখন এটা কার্ল নির্ণয় করতে হবে। ওকে, তাহলে কার্ল নির্ণয় করার জন্য জাস্ট ক্রস গুণ করে দিলেই হবে। সো ক্রস গুণের নিয়ম অনুযায়ী আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, প্রথমে কে নবলা, তাহলে নবলার আয়ের সহগ গুলা বসবে। নবলার আয়ের সহগ এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এভাবে করে ওয়াই এবং জেড। এরপর এখানে তো এইটারে বসাবো, যে ফিল্ডের হচ্ছে কার্ল নির্ণয় করছি, তাহলে এইটার আইজের সহগ। তো প্রথমটা হচ্ছে 2xy, পরেরটা xyz, পরেরটা yz। তাহলে এখন জাস্ট এই কাজটা করলেই হবে। যখন আমরা আই নিচ্ছি একবারে বসাবো, দেখো এই y এর সাপেক্ষে এইটারে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে একবারে করতে পারবো। y এর সঙ্গে এটাকে করলে yz কে, বুঝতেছো, y দিয়ে y কে করলে 1, সঙ্গে থাকবে z, তাহলে এটা z মাইনাস, এবার এইটা দিয়ে এইটারে করতে হবে, ওই যে ক্রস, তাহলে z এর সাপেক্ষে এই টার্মটাকে করলে xyz, z কে করলে 1, আর xy তো দুবক বের আসবে, তাহলে xy গেল। দেন যখন j নিব মাইনাস j, বুঝতেছো, এবার x এর সাপেক্ষে এটাকে করতে হবে। দেখো এটা x আর এখানে কোনো x নাই, তার মানে এটাকে করলে 0 হয়ে যাবে। আবার এখানে z এর সাপেক্ষে এটাকে করতে হবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এইটা, z এর সাপেক্ষে এটাকে করলে এখানেও কোনো z নেই, তার মানে বুঝতেছো ধ্রুবক, ওটারে করলো 0। এরপর কে যখন নিব তখন x এর সাপেক্ষে এটা, y এর সাপেক্ষে এইটা এবং এদের বিয়োগফল। x এর সাপেক্ষে যদি এটারে করি, এখানে একটা x আছে, x এ করলে 1 হয়, দ্যাট মিন্স থেকে যাবে yz। আবার দেখতেছো যে y এর সাপেক্ষে যদি এটারে করি, এখানে একটা y আছে, করলে 1, আর 2x তো ধ্রুবক বের হয়ে গেছে, দ্যাট মিন্স মাইনাস 2x। তাহলে এখান থেকে আমরা একটা ভেক্টর পেয়ে গেছি, এবং যে ভেক্টরটা পাইছে ওইটাই কার্ল। তাহলে ওই বেগ যে ফিল্ডটা আছে ওটা কার্ল হবে i xy i z মাইনাস xy, এটা তো 0, প্লাস k ইন্টু yz মাইনাস 2x। তাহলে আমরা ওই বেগ ফিল্ডের কার্ল পেয়ে গেছি। এখন যদি একটা নির্দিষ্ট বিন্দুতে কার্ল বলে, তাহলে বুঝতেছো এরকম করে একটা স্থানাঙ্ক তোমার দেওয়া থাকবে, সেই স্থানাঙ্কটা xyz এ বসাই দিলে একটা ভেক্টর আসবে, মানে ওই ভেক্টর বরাবর বাঁক নিচে। এখান থেকে যদি xyz এর ভ্যালু বসে, তাহলে কি একটা অ্যাবসলিউটলি ভেক্টর আসবে। ভেক্টর দ্বারা বোঝাচ্ছে লেটস সে বেগটা এইদিকে ছিল, এখন ওই পয়েন্টের স্থানাঙ্ক মনে করো 1 2 3, ওইটা বসায় এই ফিল্ডের কার্ল নির্ণয় করে ওই পয়েন্টটা বসাইলে বোঝাচ্ছে ওই পয়েন্ট থেকে ভেক্টরটা কোন দিকে বাঁক নিছে, ওটা বোঝাচ্ছে কোন দিকে বাঁক নিচ্ছে, আর ভেক্টরের মানটা হবে হচ্ছে ওই বেগের মানটা, বেগটা বাঁক নিল। সেরকম তো অনেক কেসে হতে পারে, এটা সিগনিফিকেন্স কি এটাও আমরা একটু জেনে নিই। অনেক সময় নদীর গতিপথ আমরা নির্ণয় করি না, ওই যে বলা থাকে না আমাদের সমাজ বিজ্ঞান বইয়ে বা ভূগোলে বলা ছিল যে এই ব্রহ্মপুত্র নদী এখান থেকে তৈরি, ওইদিকে বাঘটাক নিয়ে ঘুরে আসছে। তো গতিপথ কিভাবে আসলে বের করে বুঝতেই পারতেছো, ওই যে নদীতে পানির যে ফ্লো সেইটা তো একটা ভেক্টর রাশি, নদীতে পানি তো যখন প্রবাহিত হয় তখন সে একটা বেগে প্রবাহিত হয়, তাহলে বুঝতে পারছো এটা ভেক্টর রাশি, এই সোজা যাচ্ছে, তার মানে বুঝতেছে এখানে কাল শূন্য, এখানে কোনো কাল নাই, ওই ভেক্টরটার মানই আসবে শূন্য ভেক্টর। আবার এই পয়েন্টে যখন চলে আসছে, ধরলাম এই পয়েন্ট হচ্ছে পি পয়েন্টে চলে আসলে তুমি দেখবা যে স্রোতরেখাগুলো আছে ওরা হয়তোবা এই বরাবর বাঁক নিচ্ছে, তাহলে একটা ভেক্টর পাবো কার্ল নির্ণয় করলে। এই পয়েন্টের থেকে স্থানাঙ্ক আছে xyz, লেটস সে ওই এই ফিল্টারে কার্ল নির্ণয় করে এই বিন্দুতে স্থানাঙ্ক বসাইলে যে ভেক্টরটা আসবে ওই ভেক্টরটা দেখবা এই ভেক্টরটা হবে যেদিকে বাঁক নিচ্ছে। এরকম আরো এক্সাম্পল হতে পারে, তোমরা কখনো দেখেছো যে ঘূর্ণিঝড়ের গতিপথ আমরা বলে দেয়, তাই না, যে আবহাওয়াবিদরা বলে দেয় যে ঘূর্ণিঝড় কোন দিক থেকে কোন দিকে আসতেছে, একই রকম ভাবে লেটস সে এখানে একটা ঘূর্ণিঝড় আছে। প্রথম কথা হচ্ছে বাতাসের বেগের মধ্যে যদি পার্শিয়ালি একটা কাল তৈরি হয় তাহলে বাতাস ঘুরতে শুরু করে, বেগের মধ্যে কাল আসলেই তো ঘুরতে শুরু করবে, আর এই যে ঘুরতে যখন শুরু করবে তখনই ওখানে ঘূর্ণিঝড় তৈরি হবে। এখন এই ঘূর্ণিঝড়টা আবার কোন দিক থেকে কোন দিকে যাবে এইটাও কিন্তু একটা নির্দিষ্ট কালের বিবেচনার উপরেই হবে, তাই না, বুঝতেছো যে ওর গতিপথটা হতে পারে যদি জিরো কাল হয় সোজা যাচ্ছে, যদি কাল ডান পজিটিভ হয় তাহলে ডান বাড়তে, যদি নেগেটিভ হয় তাহলে বাম বাড়তে, মানে এন্টিক্লকওয়াইজ, পজিটিভ হলে ক্লকওয়াইজ এন্টিক্লকওয়াইজ, আর নেগেটিভ হলে হচ্ছে ক্লকওয়াইজ বাঁক নিবে ওই ঘূর্ণিঝড়। তাহলে বুঝতেছো আমরা বাতাসের বেগ ভেক্টর বা পানির বেগ ভেক্টরের যে ফিল্ডটা আছে ওটা জেনারেট করতে পারলে ওই ফিল্ডটা কোন দিকে কিভাবে মোচন নিবে সেটাও বের করতে পারবো। নিশ্চয়ই সবাই এতটুকু বুঝতে পারছো। তো এইটা ছিল কোর পার্ট। আমরা সিগনিফিকেন্স, কার্ল, ডাইভারজেন্স গ্রেডিয়েন্টের পাশাপাশি কিভাবে করে অঙ্কগুলো করা যায়
সেই জিনিসপত্রগুলো দেখেছি। আচ্ছা ফাইন, বাকি বিল্লা বলছো ভেক্টর যোগজীকরণ কি আমাদের করতে হবে না? যোগজীকরণ আর অন্তরীকরণ একই কথা। অন্তরীকরণেরই মানে ডিফারেন্সিয়েশনের দুইটা বাংলা নাম, একটা হচ্ছে আচ্ছা সরি, ব্যবকলন এবং অন্তরীকরণ হচ্ছে কি একই, তাই তো? হ্যাঁ, যোগজীকরণ বলতে বোঝায় আসলে ইন্টিগ্রেশন, বাট বাংলা নামগুলো আসলে কোথাও ইউজ হয় না। তো বলে দিচ্ছি, ক্যালকুলাসের দুইটা পার্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনে বাংলা দুইটা নাম, ব্যবকলন ও অন্তরীকরণ, আর ইন্টিগ্রেশনের বাংলা নাম হচ্ছে গিয়া সমকলন বা যোগজীকরণ। তো তোমরা যেটা বলতেছো ভেক্টর ইন্টিগ্রেশন, ভেক্টর ইন্টিগ্রেশনের পার্টটা আমাদের আসলে সিলেবাসের মধ্যে ওইভাবে নাই, বা জিনিসপত্রগুলো খুবই সোজা। তো এই ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এই জিনিসগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই আসতে থাকবে। যেমন আমরা এখন গতিবিদ্যা শুরু করব, শুরুতেই দেখবা যে এরকম একটা অঙ্ক দিয়ে শুরু করতেছি যে একটা সরণ হচ্ছে গিয়ে সমীকরণ দেওয়া আছে, আমাদের বের করতে হবে বেগ এবং ত্বরণ। তাহলে বুঝতেই পারতেছো, এটাকে সময়ের সাপেক্ষে একবার করলে বেগ, আবার বেগকে সময়ের সাপেক্ষে আরেকবার করলে ত্বরণ, তাই না? তাহলে এখানেই আমরা ডিফারেন্সিয়েশনের এই অ্যাপ্লিকেশন গুলো বহুবার শিখবো। তো এই ক্লাসে এখন হুদাই দুই একটা করে কোনো লাভ নেই, এমনিতেই আমাদের ওই জিনিসপত্রগুলো অনেক বেশি প্র্যাকটিস হবে। তো আমি যতটুকুই শিখাইছি ততটুকু এখানে আমাদের শিখতে হইতো। এখন এখান থেকে অনেক অঙ্ক প্র্যাকটিস করা থাকতে পারে, বাট সেই প্র্যাকটিসটা তোমরা জাস্ট বইয়ের সঙ্গে মিলাই নিলেই তুমি দেখবা যে ওই প্র্যাকটিসের জায়গাগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। লেটস সে কয়েকটা জিনিস আমি একটু দেখাই দিই। এরকম জিনিসপত্র এখানে আসবে, একটা ফিল্ড দিয়ে হচ্ছে কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট নির্ণয় করতে বলছে এক। আবার এরকম হতে পারে যে লেটস সে একটা ফিল্ড দিয়ে বলছে এটা একটা সলিনয়েডাল ফিল্ড। আচ্ছা একটা অঙ্ক আমি করে দিচ্ছি। মনে করো একটা ভেক্টর ফিল্ড দেওয়া আছে, যেটা হচ্ছে এক্স ওয়াই আই ক্যাপ প্লাস এক্স ওয়াই জেড জে ক্যাপ প্লাস জেড এক্স কে ক্যাপ। এখন বললো যে 1 to 1 বিন্দুতে 1 to 1 বিন্দুতে দুটো কোশ্চেন। 1 বিন্দুতে ফিল্ডটি উৎস নাকি গ্রাহক হিসাবে কাজ করবে? উৎস অর গ্রাহক, মানে উৎস মানে যেখান থেকে তৈরি হয়, আর গ্রাহক মানে যেখানে থামে। ওকে, তো এইটা একটা কোশ্চেন, যে একটা ভেক্টর ফিল্ড দেওয়া আছে, দিয়ে বললো এত বিন্দুতে ফিল্ডটি উৎস নাকি গ্রাহক, এটা আমাদেরকে বের করতে হবে। এটা গেল একটা কোশ্চেন। নাম্বার 2 কোশ্চেন, লেটস সে ওই সেম বিন্দুতে 1 to 1 বিন্দুতে 1 to 1 বিন্দুতে ফিল্ডটি ফিল্ডটির কার্ল নির্ণয় করো। এটাতে আর কি মানে নিশ্চয় বুঝতে পারতেছো, যেহেতু ভেক্টর ফিল্ড, সো এটা তো কার্ল নির্ণয় করা যাবে। হ্যাঁ ফাইন, তাহলে এখন এই কাজগুলো আমরা খুব অনায়াসেই করতে পারবো। প্রথম কাজ আমরা একটু আগেই কার্ল নির্ণয় করা দেখছি। সো কার্লটা নির্ণয় করে আমি জাস্ট এক্সাম্পল কোশ্চেন হিসেবে দিচ্ছি। এই ফিল্টারে আমরা কার্ল নির্ণয় করে ফেলবো, ক্রস গুণন করে করে ওই এক্স ওয়াই জেড এর ভ্যালু এটা বসাই দিব, কার্ল পেয়ে যাবো। এইখানে আমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে যে উৎস নাকি গ্রাহক এইটা কেমনে বুঝে, এইটা কেমনে বুঝে সেটা নর্মালি বোঝা যায়। উৎস মানে কি? যেখান থেকে ছড়ায়। উৎস মানে যেখান থেকে স্প্রেড করে বা ছড়ায় যায়। তাহলে তো বুঝতেই পারতেছো, যেমন আলোর উৎস যদি এরকম এখানে হয়, তাহলে এখান থেকে আলোক রশ্মি ছড়ায় যাবে না সব দিকে? তাহলে এটা দেখলেই তো বুঝতে ছড়াইতেছে। ছড়ানো মানে কি বলতো? ছড়ানো মানে একটু আগে আমরা দেখছি ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তাহলে ছড়ায় যায়। তাহলে তুমি যেটা করবা, এই ভেক্টর ফিল্ডটার ডাইভারজেন্স বের করবা, করে এই বিন্দুটা বসায় দিবা। বসায় যদি মান প্লাস আসে তাহলে বুঝতেছো ছড়াচ্ছে, আর যদি ছড়ায় তাহলে সোর্স বা উৎস। আর যদি এরকম হয় যে ওই বিন্দুতে সবগুলো ভেক্টর একই বিন্দুমুখী হচ্ছে, তার মানে বুঝতেই পারতেছে একটা বিন্দুর দিকে আসতেছে, মানে এটার ডাইভারজেন্স নেগেটিভ। একটা বিন্দুতে যায় মিলতেছে, মানে এটার ডাইভারজেন্স নেগেটিভ। আর নেগেটিভ ডাইভারজেন্স মানে কি? ডেস্টিনেশনে যায় তো সবাই মিলে, তাই না? তো এটা হচ্ছে গিয়ে ডেস্টিনেশন।
ওকে, ডেস্টিনেশন বা আমরা বলতে পারি গ্রাহক। আর যদি এরকম হয় লেটস সে যে দেখা গেল এইটা ডাইভারজেন্সের মান আসছে হচ্ছে গিয়া 0 ওই বিন্দুতে, 0 মানে বুঝতেছো না মিলতেছে না ছড়াচ্ছে, মানে ওইটা না উৎস না গ্রাহক, এটা হবে হচ্ছে উৎস, এটা হবে না এবং এটা গ্রাহকও হবে না, এটা উৎসও না গ্রাহকও না। তাহলে এটা কি? এটা হচ্ছে গিয়ে ট্রানজিশন, এটা বলা হয় ট্রানজিশন। কোন একটা জায়গাতে যদি আমরা ডাইভারজেন্সের মান পাই 0, তার মানে ওখান থেকে জাস্ট ট্রানজিশন হচ্ছে, মানে সামনে আগাচ্ছে, ও থামতেছেও না, গতি শুরুও করতেছে না বা যাত্রা শুরুও করতেছে না। আর যখন হচ্ছে আমরা ফ্লুইড পাঠাচ্ছি বা কোনো কিছু পাঠাচ্ছি, যদি ডাইভারজেন্সের প্লাস হয় মানে ওখান থেকে ছাড়তেছি, আর যদি ডাইভারজেন্সের মান নেগেটিভ আসে তার মানে ওখানে থামাইতেছি। তাহলে তুমি দেখবা যেখানে বাস স্টপেজ মানে বাস থামে সেই জায়গাগুলোতে ডাইভারজেন্স আমরা নেগেটিভ রাখবো রাস্তার ভেহিক্যালের বেগের। আবার বাস স্টপেজ থেকে যে সবসময় বাস থামে ব্যাপারটা এরকম না, ওখানে তো বাস ছাড়েও। তাহলে বুঝতেছো, থামার জন্য হচ্ছে মাইনাস করতাম আর ছাড়ার জন্য হচ্ছে প্লাস করতাম, উৎস থেকে ছাড়ে, তার মানে বুঝতেছো প্লাস মাইনাস মিলে 0 হয়ে যাইতো। এখন যদি এমন হয় ওখান থেকে বেশি বাস ছাড়ে আর কম বাস থামে দিনে, তাইলে ডাইভারজেন্স রাখতাম বেশি, এই প্লাস রাখতাম বেশি আর মাইনাস রাখতাম কম, মানে লব্ধিটা হইতো প্লাস। আবার যদি বাস স্টপেজটা এরকম হইতো যে দিনে বাস ছাড়ে কম আসে বেশি, তার মানে মাইনাস হইতো একটু বেশি, প্লাস হইতো একটু কম, তার মানে লব্ধিটা হইতো মাইনাস। ওকে, আর যদি এমন হয় যে ওখানে আসলে কোনো বাস ছাড়েও না বা হচ্ছে ওখানে কোনো বাস থামেও না, তার মানে ওখানে ডাইভারজেন্স হবে 0, ট্রানজিশন, বাস চলে। যেমন তুমি দেখবা হাইওয়ে সবসময় সমান্তরাল হয়, কারণ ওখানে তো বাস থামেও না আর ওখানে হচ্ছে বাস ছাড়েও না, ওখান থেকে জাস্ট চলে। আবার যদি এরকম হয় সমান হারে বাস থামে সমান হারে বাস চলে, তাহলে বুঝতেছো প্লাস মাইনাস দুইটাই সমান, যোগ হলে 0, সেটাও কিন্তু 0 ডাইভারজেন্স বা সলিনয়েড। তাহলে তোমরা অলরেডি কিন্তু এই ফিল্ডটা পেয়ে যাওয়ার কথা, পেয়ে যাওয়ার কথা যে এই জিনিসগুলো কোথায় তোমাদের কাজে লাগবে। লেটস সে তুমি একজন আর্কিটেকচার হইছো, এখন রাস্তা ডিজাইন করবা, তো তুমি যে রাস্তাটা ডিজাইন করবা ওখানে হিসাব করবা যে কোথায় কতগুলা গাড়ি আসে আর কতগুলা গাড়ি যায়, ওই রেশিও থেকে তুমি সেট করবা যে রাস্তাটার ডাইভারজেন্স কেমন হওয়ার কথা। এবং ডাইভারজেন্স কেমন হবে এটা যদি তুমি ফিক্সড করে ফেলো, তখন তুমি রাস্তাটাকে ওইভাবে ডিজাইন করবা যে এতটুকু চওড়া, এতটুকু ন্যারো, বা এতটুকু চওড়া, এতটুকু প্রশস্ত করতে হবে। ঠিক আছে, আমরা অনেকে ভাবি যে রাস্তা বানানোর মধ্যে এরকম একটা ব্যাপার যে সুন্দর মতো বালু সিমেন্ট দিয়া রাস্তা বানায় রাখলাম, তো ওইটা না, এর পেছনে অনেক ইঞ্জিনিয়ারিং আছে। আগে ডেটা কালেক্ট করতে হয়, সার্ভে কইরা দেখবা যে রাস্তার পাশে অনেক সময় দেখছো যে ইঞ্জিনিয়াররা ক্যামেরা লাগায় ট্রাইপডে বসে থাকে, ওই ক্যামেরা হচ্ছে কি একটা সেন্সর, ওর সামনে যে যত গাড়ি যায় একদিনে ও কাউন্ট করে। সেভাবে করে রাস্তা যখন বানায় তখন যেখান থেকে বানাবে ওই বরাবর যে রাস্তাটা এখন আছে ওখানে প্রত্যেকটা জায়গা থেকে কাউন্ট নেয়, ওই ট্রাইপডে একটা ক্যামেরা বসায় রাখে অনেক দিনের জন্য, এবং কতগুলা গাড়ি গেছে এটা গড় করে নেয়। তাহলে এই কতগুলা গেছে কতগুলা আসছে, মানে ডানে গেছে কতগুলা বামে গেছে কতগুলা, এই হিসাব দিয়ে ওরা রেশিও করে, আচ্ছা যে ওই পয়েন্টে ডাইভারজেন্স কেমন, এবার করে উল্লেখযোগ্য পয়েন্টগুলোতে ডাইভারজেন্স মেনটেন করে, আর যেখান থেকে আসলে থামে না বা যাত্রা শুরু হয় না, স্টপেজ না, ওখানে ডাইভারজেন্স 0 রেখে প্রশস্ত রাস্তা বানায় ফেলে। তো অলরেডি কিন্তু তোমরা রিলেট করতে পারতেছ যে রাস্তা বিভিন্ন শেপের হওয়ার পেছনে অনেক কারণ আছে। অনেকের মনে এই কোশ্চেনটা আছে, তোমরা যারা ঢাকাতে আছো যে এক্সপ্রেস হয়ে দেখতেছো না নতুন আসছে, বেশ ভালো উপকারী, একদম উত্তরা থেকে 5-7 মিনিটে হচ্ছে ফার্মগেটে চলে আসা যায়। অনেক সময় তোমাদের মনে এরকম কোশ্চেন আসছে যে সোজা এ থেকে বিতে একটা রাউট আছে, দেখছো নিশ্চয়ই, বেশ জনপ্রিয় একটা কোশ্চেন মনের মধ্যে মাঝে মধ্যে ঘুরে, যে এখানে আমরা এ থেকে বিতে যাইতে চাই, তো সোজা রাস্তা বানাই দিলেই তো মনে করো কনস্ট্রাকশন কস্ট কম হইতো, পাশাপাশি তাড়াতাড়ি চলে যেতে পারতাম। বা দেখা যায় যে ফ্লাইওভার দিয়ে ঘুরায়া পেঁচায়া এদিক থেকে ওদিক দিয়ে তারপর হচ্ছে ওই ট্রানজিশন গুলো করে, কেন করে? ওই যে ডাইভারজেন্স ব্যালেন্স করতে হবে তো, তাই না? এখন বাইরে দিয়ে দেখতে মনে হয় সোজা রাস্তা বানাইলে হইতো, বাট সোজা রাস্তা বানাইলে হয়তো বা ডাইভারজেন্স এমন আসতো, বা ডাইভারজেন্সের সংমিশ্রণটা এমন হইতো তাতে এখানে পথ কমতো বাট পুরো রাস্তা জ্যাম হয়ে থাকতো। বাট এইভাবে ঘুরাই বানানোর জন্য হয়তো বা এদিকে ভেহিক্যালের চাপ বেশি, ওদিকে ঘুরাই দিছে যাতে করে সমান হারে হচ্ছে গিয়ে বন্টিত হয়, কোথাও কারো থেমে থাকতে না হয়। আবার যেখানে ভেহিক্যালের চাপ কম এবং শর্টেস্ট পাথ পাচ্ছি, ডাইভারজেন্স মেনটেনও করতেছে, সেখানে স্টেট কানেকশন করে দেয়। সো ইটস এ থিং আর কি। তোমরা যখন সিভিল ইঞ্জিনিয়ারিং করবা তখন দেখবা সার্ভে করে, 2 মাসের সার্ভে করে এভাবে করে আমরা রাস্তার ডিজাইন করে থাকি ইউজুয়ালি।
হোপফুলি সবাই এটা বুঝতে পারছি। সো দ্যাটস ইট, আজকে ক্লাস আর বড় করব না। সো শেষ বলে কোনো কিছুরই শেষ নাই। একটা কথা তোমাদের বলতে পারি যে শেষ বলে কোনো কিছু শেষ নাই। এই ভেক্টরে ক্লাস চালাইতে থাকতে পারলে চলতেই থাকবে চলতেই থাকবে। সেভাবে করে দেখা যায় হয়তো শুধুমাত্র আমরা ভেক্টরটাই পড়ছি ইন্টার লাইফে, তো সেটা তো হতে পারে না। সো মেইন স্ট্র্যাটেজি অ্যাপ্রোচটা এরকম, আমরা অ্যাপারেন্টলি যা পড়ায় যাওয়া সব পড়ায় দিচ্ছি। তারপরেও আমি একটা কথা বলি, শেষ বলে কোনো কিছুরই শেষ নাই। তো সেক্ষেত্রে সেটা শেষের দিকে তখনই যাবে যখন তুমি বাসায় বসে পর্যাপ্ত প্র্যাকটিস করবা। ঠিক আছে, সবাইকে বলবো এই ভেক্টরের এই 8 নাম্বার ক্লাস হইলো, এই সবগুলো ক্লাস নিজেরা সবাই নোট করে ফেলবা এবং বাসায় সবাই প্র্যাকটিস করবা। আরেকটা রিকোয়েস্ট থাকবে, নোটটা করার পরে যেহেতু নিজের হাতে নোট করতেছো, পিডিএফ তোমাদের দেওয়া হবে, বাট পিডিএফ এর থেকে বেশি ইম্পর্টেন্ট নিজের হাতে নোট করা। ওই নোটটা করে ছবি তুলে আমাদের পাবলিক গ্রুপে একটু শেয়ার করে দিতে পারো। সেক্ষেত্রে তোমাদের ফ্রেন্ডরা জানতে পারবে যে আমরা কি লেভেলের প্রিপারেশন নিচ্ছি। ওকে ফাইন, সো দ্যাটস ইট। অনেক রাত হয়েছে, আজকে আর কথা বাড়াইলাম না। দেখা হবে পরবর্তী চ্যাপ্টারে। আর তোমাদের রুটিনের কিন্তু আপডেট ভিডিও আমি 2 দিন আগে দিয়ে দিছি, ওইটা ফলো করবো তোমরা সবাই এই উইকের জন্য। আল্লাহ হাফেজ, বাই।